2021 অ্যাকাউন্ট কি শুরু হয়ে গেল না জি স্যার ওকে স্যার ওকে তাহলে এটি ফাইনাল। আজকে রাত 10টার দিকে আমি 8:40-এ দেওয়া ছিল, আমার শিডিউল ছিল দেওয়া ছিল, তো এটাকে আমি এখন চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমি 10টার দিকে দিয়ে দেব। তাহলে আজকে রাতে আপনারা 10টার দিকে পরীক্ষা দিবেন। ওকে জি স্যার। শুধু এমসিকিউ হবে স্যার? জি এমসিকিউ হবে, এমসিকিউ হবে স্যার ঠিক আছে স্যার একটা কথা বলি স্যার, জি স্যার 9টার প্লিজ। দিকেই ঠিক ছিল স্যার। স্যার উনি তো মানে বিএনকে স্যার তো গত সপ্তাহে প্রায় 10টা ক্লাস, তখন তো উনি অ্যাটেন্ডেন্স নেয়, তখন অ্যাটেন্ডেন্স তো স্যার মিস যাবে। আপনি 9টার দিকেই ফিক্স করেন স্যার, এটাই ভালো হয়। আমি ক্লাস থেকে বের হয়ে জাস্ট পরীক্ষা দিয়ে আবার গড তো এটাই ভালো কনফিউশন হয় স্যার। তাহলে স্যার, 9টার এক্সাম দিকে fix কয়টা করেন। নিচ্ছেন স্যার ফাইনালি? 9টার দিকে দিলে ভালো হয়, তাই তো? জি স্যার 9টার দিকেই, উনি লাস্টে অ্যাটেন্ডেন্স নেয় তো। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে 9টায়? হবে স্যার? স্যার যারা যারা থিসিস এর ক্লাস করে তাদের যদি সমস্যা না থাকে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা নেই স্যার। বেসিক্যালি তো আজকে একটা চেঞ্জ করা হয়েছিল, থিসিসের যারা করবে তাদের সমস্যা না থাকলে আমাদের কোনো সমস্যা নাই স্যার। রাইট, থিসিসে কে কে আছেন? স্যার 9টাই ঠিক। থিসিসে কে কে আছেন বলেন। স্যার আমি একা, আপনি একা? তাই তো মনে হচ্ছে, কিন্তু কথা বলেন না। আচ্ছা, তাহলে আপনি 9টার দিকে বলছেন, 9টার দিকে কোনো সমস্যা নেই আপনার? জি স্যার। ওকে ফাইন, তাহলে 9টার দিকে করে দিচ্ছেন। আমার শিডিউল দেওয়া আছে 8:40-এ, চেঞ্জ করবো 9টার দিকে দিব, তাই তো? 8:40-এ 9টার দিকে দিব। স্যার এক্সামটা তাহলে কবে নিচ্ছেন? আজকে নিচ্ছি, আজকে রাত 9টায়। আজকে রাত 9টায়, হ্যাঁ আজ রাত 9টায়। যদি বলে সব ঠিক আছে তাহলে এটাই ফাইনাল। হ্যাঁ, আজ রাত 9টায় আপনাদের এক্সাম হবে। আজ তো লাগছে আমার সকাল থেকে খাইছি এখন আচ্ছা, আজকে আমাদের টপিক কি? নতুন চ্যাপ্টার লাস্ট ক্লাসে পড়েছিলাম। আপনারা বইটা পেয়েছেন না? জি স্যার বই পেয়েছি, বই কিনেছিও। বই কিনেছেন, গুড, ভেরি গুড। আমরা লাস্ট ক্লাসে ইন্টারন্যাশনাল স্টাফিং অ্যাপ্রোচ করেছিলাম। আজকে আমরা দেখার চেষ্টা করব রিক্রুটিং অ্যান্ড সিলেকশন। রিক্রুটিং সিলেকশনটা আমরা আজকে দেখব। রিক্রুটমেন্ট কি বলে? What is recruitment? রিক্রুটমেন্ট স্যার অ্যাপ্লিকেন্টস কে স্যার অ্যাপ্লিক্যান্ট পুল করার সিস্টেম। Applicant attract the potential candidates. আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যে রিক্রুটমেন্ট ইজ এ প্রসেস অফ অ্যাট্রাক্টিং দ্য কোয়ালিফাইড জব সিকার্স, যারা জব খুঁজতেছে তাদেরকে অ্যাট্রাক্ট করা, এন্ড বিল্ডিং এ পুল অফ জব সিকার, এবং তাদের একটা পুল তৈরি করা, একটা সিভি ডাটাবেস তৈরি করা।
এটাকে বলা হচ্ছে রিক্রুটমেন্ট। আর সিলেকশন হচ্ছে কি? সিলেকশন ইজ এ প্রসেস অফ হায়ারিং দ্য মোস্ট সুইটেবল পারসন or the best fit person বা বেস্ট ফিট জব সিকার ফ্রম অ্যামং দ্য পুল অফ জব সিকার। ওই যে আমরা জব সিকারের একটা পুল তৈরি করেছিলাম, একটা ডাটাবেস তৈরি করেছিলাম, সেখান থেকে যারা কিনা বেস্ট ফিট আমাদের অর্গানাইজেশনের সাথে বেস্ট ফিট করবে অথবা মোস্ট সুইটেবল হবে আমাদের জন্য, তাদেরকে আমরা হায়ার করি। এটাই হচ্ছে সিলেকশন। তাহলে এই রিক্রুটমেন্ট এবং সিলেকশন যেহেতু এটা একটা প্রসেস, এবং আমরা যখন ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যাব, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে আমাদের অনেক কিছু কনসিডারেশনে নিতে হবে। অনেক অনেক কি বলে আপনার সিলেকশন ক্রাইটেরিয়া চলে আসবে তখন ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যখন আমরা লোক নিয়োগ দিব। তো তার আগে আমরা একটা নরমালি জেনে নিই। সো রিক্রুটমেন্ট প্রসেস, ইট ইজ এ প্রসেস অফ লোকেটিং, আইডেন্টিফাইং এন্ড অ্যাট্রাক্টিং ক্যাপাবল অ্যাপ্লিকেন্টস। লোকেট করা, কোথায় আছে আমার এই কোন ধরনের লোক আমি চাচ্ছি, কোথায় আছে তারা, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে অ্যাট্রাক্ট করা, যাতে করে তারা বেশি বেশি করে সিভি দেয়। রিক্রুটমেন্টটা হচ্ছে পজিটিভ, সিলেকশনটা হচ্ছে নেগেটিভ। রিক্রুটমেন্ট যত বেশি অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাই করবে তত ভালো, আর সিলেকশন হচ্ছে আপনি কি করবেন, প্রত্যেকটা স্টেজে আপনি আস্তে আস্তে করে এখান থেকে কমাতে থাকবেন, বাদ দিতে থাকবেন। রিক্রুটমেন্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এক্সটার্নাল রিক্রুটিং, একটা হচ্ছে ইন্টারনাল রিক্রুটিং। External recruiting কি? Managers look outside the firm for people who have not worked at the firm before. যারা কিনা এই অর্গানাইজেশনে আগে কখনো কাজ করে নাই, অর্থাৎ বাইরে থেকে আপনি যখন নেবেন তখন সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল রিক্রুটিং। এক্সটার্নাল রিক্রুটমেন্ট ইজ ডিফিকাল্ট সিন্স মেনি নিউ জবস হ্যাভ স্পেসিফিক স্কিল নিডস। ঠিক আছে? আর ইন্টারনাল রিক্রুটিং কি? যখন আপনি উইদিন দ্য অর্গানাইজেশন আপনি লোক নিয়োগ দিবেন তখন সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল রিক্রুটিং। পজিশনস ফিল্ড উইদিন দ্য ফার্ম। ইন্টারনাল রিক্রুটিং হ্যাজ সেভারাল বেনিফিটস। ইন্টারনাল রিক্রুটিং কেমন হতে পারে? যেমন ধরেন প্রমোশন হতে পারে, জব পোস্টিং হতে পারে, ট্রান্সফার হতে পারে। এগুলো হচ্ছে কি? ইন্টারনাল রিক্রুটিং। অর্থাৎ একই অর্গানাইজেশন থেকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রমোশন পাচ্ছে বা ট্রান্সফার হচ্ছে বা অন্য জায়গায় পোস্টিং হচ্ছে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি? ইন্টারনাল রিক্রুটিং। আর এক্সটার্নাল রিক্রুটিং হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে আসা। So internal recruiting has several benefits. কিছু benefits আছে, workers know the firm's culture, may not have new ideas. অর্থাৎ তারা অলরেডি জানে অর্গানাইজেশনের মিশন কি, ভিশন কি, রুলস রেগুলেশন কি, কালচার কি, তারা আগের থেকে জানে, এটা একটা সুবিধা। এবং ইন্টারনাল অ্যাডভান্সমেন্ট ক্যান মোটিভেট ইমপ্রুভ, এবং তারা যখন এই প্রমোশন পায় তাদেরকে তারা আসলে মোটিভেটেড হয় এই ক্ষেত্রে। তবে এখানে এরকম হতে পারে যে ইন্টারনাল লোক নিলে তাদের নতুন কোনো আইডিয়া নাও থাকতে পারে। যেমন নতুন লোক নিলে নতুন আইডিয়া থাকবে, এটা স্বাভাবিক। তো পুরাতন লোক থাকলে তখন সেই নতুন আইডিয়াটা অনেক সময় থাকবে না বা থাকে না। আমরা যদি দেখি চ্যানেল অফ রিক্রুটমেন্টস, রিক্রুটমেন্টের চ্যানেলগুলো যদি দেখি, ইন্টারনাল রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি কি আছে? জব পোস্টিং প্রোগ্রাম, রিহায়ারিং, ঠিক আছে, এন্ড সাকসেশন প্ল্যানিং। রিহায়ারিংটা কি? ধরেন আপনার অর্গানাইজেশনে সে কাজ করে গেছে, সে হয়তো বা এখন ধরেন কোনো কারণে রিটায়ারমেন্টে আছে, অথবা ধরেন তাকে ধরেন লে অফ করে রেখেছেন, কাজ নাই বলে তাকে ই করেছেন, তাকে যখন আপনি আবার নতুন করে হায়ার করেন, সেটাও একটা অপশন হতে পারে ইন্টারনাল রিক্রুটিং এর ক্ষেত্রে। আর সাকসেশন প্ল্যানিংটা কি? সাকসেশন প্ল্যানিং হচ্ছে ইটস এ চার্ট, যেই চার্ট আপনাকে বলে দিবে যে কখন কে কার পরিবর্তে জয়েন করবে, কার পরিবর্তে সে সেখানে তাকে নিয়োগ দেওয়া হবে। এটা শুধুমাত্র এইচআর ডিপার্টমেন্ট জানবে, এবং তারা এটা এই চার্টটা করে থাকে যে কার পরিবর্তে কে রিটায়ারমেন্টে গেলে বা কার চলে যাওয়ার কারণে ওই প্লেসটা কিভাবে আমি ফিল আপ করবো, আমি কি ইন্টারনালি ফিল আপ করবো না এক্সটার্নালি ফিল আপ করবো। যদি ইন্টারনালি ফিল আপ করি তাহলে কে আসবে, এটা সাকসেশন প্ল্যানিং এর মধ্যে এটা বলা থাকে। এক্সটার্নাল রিক্রুটমেন্টের ক্ষেত্রে চ্যানেলগুলো কি কি আছে? ওয়াক ইনস এন্ড রাইট ইনস, ঠিক আছে। অর্থাৎ এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লেবার রিলেটেড যেসব জবগুলো আছে সেখানে আপনার এইটা ফলো করা হয়, ওয়াক ইনস এন্ড রাইট ইনস। একটা মিনিট প্লিজ।
ওকে, আচ্ছা আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে ওয়াক ইনস এন্ড রাইট ইনস এর ক্ষেত্রে কি হবে। ওয়াক ইনস এন্ড রাইট ইনস এর ক্ষেত্রে হবে এই যে আপনার ধরেন বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক সময় দেখা যায় যে বাইরে আপনার নোটিশ দিয়ে দেয় যে লোক নেওয়া হবে, এই পোস্টে এই লোক নেওয়া হবে, এই পোস্টে এতজন লোক নেওয়া হবে। তো ওইটা হচ্ছে কি, তারা যাবে, ওটা দেখবে, দেখে নোটিশ দেখে তারা ওইখানে গিয়ে যারা মানে কাজ করতে চায় তারা গিয়ে বলে আসবে যে তারা এই কাজ করতে চায়। তাদের হয়তো একটা ছোট্ট করে একটা ভাইবা নিয়ে নিল, বা তাদের ডিটেলসটা দিয়ে আসলো, তাদের নাম, ঠিকানা বা মোবাইল নম্বরটা দিয়ে আসলো। তো এটার মাধ্যমে তারা তখন এখান থেকে তাদেরকে কল করতে পারে। এটা একটা এক্সটার্নাল রিক্রুটিং চ্যানেল হতে পারে। এমপ্লয়ি রেফারেন্স শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এমপ্লয়ি রেফারেন্স হতে কি, মানে এমপ্লয়ি রেফার করবে যে অমুক অমুক জায়গায় অমুক লোক আছে, তাদের মাধ্যমে নিতে পারেন। যেমন যারা অলরেডি অর্গানাইজেশনে যেসব এক্সিস্টিং এমপ্লয়ি আছে তারা রেফার করতে পারে, তাদের পরিচিত আত্মীয় স্বজন সেটাও এর মধ্যে থাকতে পারে, যেটা আমাদের দেশে অনেক ক্ষেত্রেই হয়। এটা অনেক জায়গাতেই হয় স্যার। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই, এবং দেখা যায় যে এমপ্লয়ি রেফারেন্সটা বেশি হয় আমাদের দেশে যে এমএনসি গুলো আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, এটাতে বেশি হয়। আপনি দেখবেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে সহজে সার্কুলার পাবেন না, আপনি খুব সহজে মানে এন্ট্রি লেভেলে সার্কুলার পাবেন না। এই এন্ট্রি লেভেলের পোস্টগুলো এই এক্সিস্টিং এমপ্লয়ি রেফারেন্সের মাধ্যমে তারা নিয়ে থাকে, এখান থেকে অনেকগুলো পায় এবং সেখান থেকে তারা বাছাই করে প্রয়োজনে নিতে পারে। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, আপনি চাইলে অ্যাডভার্টাইজিং এ ব্যবস্থা করতে পারেন, পেপারে দিতে পারেন, ডেইলি নিউজ পেপারগুলোতে দিতে পারেন, অথবা বিভিন্ন যে অনলাইন যে জব আছে, জব হান্টিং যে পেজগুলো আছে সেখানে আপনি দিতে পারেন। দেন প্রাইভেট প্লেসমেন্ট এজেন্সি হতে পারে, কিছু কিছু এজেন্সি আছে তারা এগুলো নিয়ে কাজ করে। যেমন ধরেন সিকিউরিটি, মানে সিকিউরিটির লোকজন প্রোভাইড করার জন্য আপনার এই যে এজেন্সি আছে, বাংলাদেশেও আছে, কি জানি আছে, সিকিউরিটি কি B4 না কি জানি একটা আছে, তারা কিন্তু এটা এনশিওর করে। বিশেষ করে যে ব্যাংকগুলো টাকা ট্রান্সফার করা বা এটিএম এ টাকাগুলো করার জন্য কিন্তু তারা এটা করে থাকে। তো প্লেসমেন্ট এজেন্সি তারা এটা করে থাকে। অথবা ধরেন বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যাংকে যে সিকিউরিটি নিয়োগ দেওয়া হয়, তারা কিন্তু সেখান থেকে এটা তারা দিচ্ছে, তারা সিকিউরিটি গুলোকে পার্সনগুলোকে তারা প্রোভাইড করছে। তাদের একটা চুক্তি থাকে, যদি কোনো কারণে সেই সিকিউরিটি ম্যানগুলো যদি কোনো প্রবলেম করে, এটার জন্য সেই কোম্পানিকে জবাবদিহি করতে হয়। তাহলে এটা একটা অপশন। প্রফেশনাল সার্চ ফার্ম কি হতে পারে? ধরেন আপনার একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লাগবে আপনার অর্গানাইজেশন, তাহলে আপনি কি করলেন, বাংলাদেশে যে সিএফএ আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্গানাইজেশনের যে একটা আছে, অ্যাসোসিয়েশন আছে, তাদেরকে আপনি একটা নোটিশ দিলেন যে আমার এই কয়জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লাগবে, তারপর অর্গানাইজেশন থেকে কতজনের নাম দেন যারা এখানে জব করতে চান। তো এখান থেকে হয়তো বা অনেকটা নাম দিয়ে দিল, তাহলে এটা একটা আপনার অপশন হয়ে গেল, চ্যানেল হয়ে গেল, যে রিক্রুটমেন্ট আপনি সেখান থেকে করতে পারেন। অথবা ধরেন প্রফেশনাল সার্চ ফার্মের ক্ষেত্রে আরো হতে পারে কি বলে আপনার যে বলেন এইচআর প্রফেশনাল যারা আছে, এইচআর এ যারা করছেন, ডিগ্রি নিয়েছেন বা এইচআর একটা প্রফেশনাল, ওইটা একটা ধরেন একটা অ্যাসোসিয়েশন থাকতে পারে, সেখান থেকে লোক যদি চাওয়া হয় তাহলে সেই অ্যাসোসিয়েশন থেকে লোক দেওয়া হবে, যে এত এত লোক আছে আপনারা এখান থেকে, তারা আবার এখান থেকে বাছাই করবে। এটা হচ্ছে রিক্রুটমেন্ট চ্যানেল বলছি, তারপর এখান থেকে সিলেকশনে তারা যাবে। স্যার যে হেড হান্টিং ফার্মগুলা, এইচআর কনসালটেন্সি ফার্মগুলা, জি বলেন। বললাম স্যার যে প্রফেশনাল সার্চ ফার্ম যেগুলো, এগুলো তো হচ্ছে হেড হান্টিং ফার্ম যেগুলো, এইচআর কনসালটেন্সি ফার্ম যেগুলো, ওগুলো না? না, আমি বলছি যে কনসালটেন্সি ফার্মের কথা বলছি না, এখানে আমরা বলছি যে কিছু ফার্ম আছে, অ্যাসোসিয়েশন আছে, যারা এগুলো নিয়ে আচ্ছা, প্রফেশনাল সার্চ ফার্ম, যেটা প্রফেশনাল সার্চ ফার্মের ক্ষেত্রে এই যে যেটা বললাম যে এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের একটা, তাদের একটা প্রফেশনাল একটা অ্যাসোসিয়েশন আছে, অথবা ধরেন বার কাউন্সিলের একটা কি বলে, বার কাউন্সিল একটা আছে, প্রফেশনাল একটা আছে। তারপরে ধরেন ডাক্তারদের একটা প্রফেশনাল একটা অ্যাসোসিয়েশন আছে।
এই যে প্রফেশনাল অ্যাসোসিয়েশন গুলো আছে সেখানে আপনি কিন্তু সার্কুলারটা দিলে বা আপনি যদি প্রয়োজন মতো বলেন যে এরকম লোক লাগবে, এই ধরনের লোক লাগবে, তখন সেখান থেকে তারা বাছাই করে কতজনের লিস্ট পাঠিয়ে দিতে পারে। তাই এটা আমরা বলছি যে এটা চ্যানেল, আমরা রিক্রুটমেন্ট যে করবো আমরা কিভাবে করতে পারি, কোন কোন ওয়েতে আমরা সেটা কালেক্ট করতে পারি সেটা কথা বলছি। আর পৃথিবীর উন্নত দেশগুলোতে কিন্তু আরো ভালো আছে। আপনি যেটা বলেন যে এরকম কিছু ফান্ড থাকে যে আপনি ভালো লেভেলের ম্যানেজার আপনি দিতে চান, তো এরকম কিছু কোম্পানি থাকে তারা বিভিন্ন দেশ থেকে ভালো ভালো মানের কোয়ালিফাইড ম্যানেজারদেরকে তারা তাদের ইয়েতে রাখে বা তাদের সিভি থাকে, তারা তখন সেখান থেকে তারা এটা প্রোভাইড করে এবং এটার জন্য তারা একটা ভালো একটা অ্যামাউন্ট নেয়। তারা দুই পক্ষ থেকেই নেয়, অর্থাৎ কোম্পানির কাছ থেকেও নেয় এবং যে ব্যক্তিকে চাকরি দিচ্ছে সেই ব্যক্তির কাছ থেকে নেয়। এডুকেশনাল ইনস্টিটিউশন হতে পারে আপনার রিক্রুটিং চ্যানেল, অর্থাৎ যেন প্রায় সময় দেখা যায় যে জব ফেয়ার হয় না, বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে জব ফেয়ার, অর্থাৎ বিভিন্ন কোম্পানি তাদের কি বলে তাদের লোকজন যাবে ওখানে এবং সেখানে তারা কি বলে একটা ধরেন বক্সের মতো রাখবে যে এখানে স্টুডেন্টরা ওখানে তাদের সিভিটা ড্রপ করবে। তো ওই সিভি ড্রপ করে ওই সিভি গুলো থেকে তারা বাছাই করে এবং ওখানে ছোট্ট করে একটা ইন্টারভিউ নিবে, প্রত্যেক সিভি ড্রপ করার আগে ছোট্ট করে ইন্টারভিউ নিবে, সেখান থেকে তারা বা পরবর্তীতে সিলেকশনের জন্য যেতে পারে। এইখানে আবার দেখেন যে প্রফেশনাল অ্যাসোসিয়েশন গুলো আসছে। আবার একটা হচ্ছে প্রফেশনাল সার্চ ফার্ম আছে, যে এটা আলাদা করে ফার্ম থাকবে, এরা এই কাজগুলো করবে। আর একটা হচ্ছে প্রফেশনাল অ্যাসোসিয়েশন, যেটা আগের বার যেটা বললাম। লেবার অর্গানাইজেশন, আমাদের দেশে লেবার অর্গানাইজেশন তো ওইভাবে কাজ করে না। বিভিন্ন উন্নত দেশে দেখা যায় যে লেবার অর্গানাইজেশন, আলাদা লেবার অর্গানাইজেশন আছে, তারা সেখান থেকেও আপনার সেই চ্যানেলের মাধ্যমে লোক নেওয়া যেতে পারে। টেম্পোরারি হেল্প এজেন্সি আছে, অর্থাৎ সাময়িকভাবে আপনাকে লোক দিবে, টেম্পোরারি হেল্প এজেন্সি, এটাও আপনার একটা অপশন হতে পারে। আর এমপ্লয়ি লিজিং, আপনি অন্য কোনো কোম্পানি থেকে ধার নিচ্ছেন, অন্য কোম্পানির কাজ নেই কিন্তু আপনার কোম্পানির কাজ বেশি, তাহলে আপনি অন্য কোম্পানি থেকে সাময়িকভাবে আপনি ধার নিতে পারেন, এটাকে বলা হচ্ছে এমপ্লয়ি লিজিং। আর আপনি যে ধার নিলেন তাহলে কি হবে, সে কোন কোম্পানির লোক হবে, সে কিন্তু ওই আগের কোম্পানির লোক থাকবে, কিন্তু ধার নেওয়া অবস্থায় যে কদিন আপনার এখানে কাজ করবে পুরো বেতনটা আপনাকে দিতে হবে এবং ওই কোম্পানি যখন আবার তাকে চাইবে তাকে আবার সেই দিয়ে দিতে হবে। এটা হচ্ছে এমপ্লয়ি লিজিং। ওকে, এবার দেখেন দ্য গ্লোবাল ম্যানেজারদের ক্ষেত্রে কিছু মিথ আছে, কিছু মিথ কাজ করে যে দেয়ার ইজ এ ইউনিভার্সাল অ্যাপ্রোচ টু ম্যানেজমেন্ট। আপনাদের কি মনে হয় যে আসলে ম্যানেজমেন্টের কোনো ইউনিভার্সাল অ্যাপ্রোচ আছে? কি মনে হয়, ম্যানেজমেন্টে কি কোনো ইউনিভার্সাল অ্যাপ্রোচ আছে? তো থাকতে পারে, জানা নেই, থাকতে পারে, জানা নেই। আচ্ছা, দেয়ার ইজ এ ইউনিভার্সাল অ্যাপ্রোচ টু ম্যানেজমেন্ট। দেখেন আপনি আপনার ম্যানেজমেন্টটা ভালো খারাপ এটা ডিপেন্ড করবে আপনি যে ম্যানেজমেন্ট স্টাইলটা ফলো করছেন সেই স্টাইলটা, এটা ডিপেন্ড করবে আপনার ফলোয়ার কেমন, আপনার সিচুয়েশন কেমন, আপনি কোন সিচুয়েশনে কাজ করছেন, কোন এনভায়রনমেন্টে কাজ করছেন। তাহলে দেখা যেতে পারে কখনো আপনি অটোক্রেটিক স্টাইল হয়তো ফলো করছেন, কখনো আপনি ডেমোক্রেটিক স্টাইল ফলো করছেন, কখনো আপনি উদারভাবে কি বলে ম্যানেজ করার চেষ্টা করছেন, কখনো কঠোরভাবে আপনি ম্যানেজ করার চেষ্টা করছেন। তাহলে এটা ডিপেন্ড করছে আসলে বেসিক্যালি সিচুয়েশনের উপরে। তাহলে আমরা এটা বলতে পারছি না যে ম্যানেজমেন্ট মানে ইউনিভার্সাল অ্যাপ্রোচ, ম্যানেজমেন্টের একটা ইউনিভার্সাল অ্যাপ্রোচ আছে যে এভাবে ম্যানেজ করতে। হ্যাঁ, কিছু ফাংশন আছে, কিছু প্রসেস আমরা কাজ করি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, বাট আমরা যদি বলে থাকি যে এইটাই হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ ম্যানেজমেন্টের, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে হচ্ছে কি ভুল? মিথ মানে কি? মিথ মানে হচ্ছে যে এটা কিছু সত্য কিছু মিথ্যা, তার মানে কিছু আছে ঠিক আছে, কিছু আবার ঠিক নেই, এই হচ্ছে মিথ। আরেকটা কি হতে পারে গ্লোবাল ম্যানেজারের ক্ষেত্রে, পিপল ক্যান অ্যাকুয়ার মাল্টিকালচারাল অ্যাডাপ্টেবিলিটি এন্ড বিহেভিয়ার্স। পিপল ক্যান অ্যাকুয়ার মাল্টিকালচারাল অ্যাডাপ্টেবিলিটি এন্ড বিহেভিয়ার। হ্যাঁ, ইটস ট্রু, আবার সবার জন্য ট্রু না। মানুষের পক্ষে ডিফারেন্ট কালচারে
নিজেকে মানায় নেওয়ার ক্ষমতা আছে, মানুষের সেই অ্যাবিলিটি আছে যে ডিফারেন্ট কালচারের ডিফারেন্ট যে বিহেভিয়ার সেটাকে অ্যাডজাস্ট করা, অ্যাডাপ্ট করা, সেই ক্যাপাসিটি তো মানুষের আছে। এই জন্য তো মানুষ বিভিন্ন দেশে গিয়ে কাজ করতে পারে, বিভিন্ন কালচারের সাথে মিশে যেতে পারে। বা এটাও তো সত্য, সবাই পারে না সেটা। সবাই কি পারে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার মিথটা কি স্যার, মানে রূপকথা টাইপের কিছু না স্যার, নাকি মিথ মানে আপনি যেটা বললেন যে সত্য মিথ্যার মিক্স আপ এরকম বললেন? হ্যাঁ, আপনি বলতে পারেন। হ্যাঁ, রূপকথার কথা বলছেন এখানে। আমরা এখানে যেটা বলছি মিথের ব্যাপারটা বেসিক্যালি হচ্ছে এখানে কিছু ধোঁয়াশার মতো থাকবে, যে ধরেন এই যে যেটা বললাম যে পিপল ক্যান অ্যাকুয়ার মাল্টিকালচারাল অ্যাডাপ্টেবিলিটি এন্ড বিহেভিয়ার। তার মানে কি, মানুষ মাল্টিকালচারাল অ্যাডাপ্টেবিলিটি অর্থাৎ বিভিন্ন কালচারের সাথে তারা অ্যাডাপ্ট করতে পারে, সেই অ্যাবিলিটি আছে। বিভিন্ন কালচার বিভিন্ন বিহেভিয়ারের সাথে অ্যাডাপ্ট করতে পারে, এটা তো সত্য। সত্য না এটা, যে পিপল এটা পারে। সব পিপল কি পারে? সব মানুষ কি পারে? আপনি কি কথাটা বুঝতে পারছেন? না স্যার, সবাই পারে না স্যার। সবাই পারে না। এই জায়গাটাতে এটা এই জন্য আমরা বলছি এটাকে আমরা একদম মানে ফর গ্রান্টেড বলতে পারবো না, ঠিক আছে? সবার জন্য এটা প্রযোজ্য, এটা সব গ্রান্টেড বলতে পারবো না, ঠিক আছে? এই জন্য আমরা বলছি এটাকে মিথ হিসেবে ট্রিট করছি। তা গ্লোবাল ম্যানেজারদের জন্য আমাদের এই জিনিসগুলো লাগবে, একদম যে লাগবে না তা না। আমরা বলছি যে একটা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা জানা থাকা উচিত, মাল্টিকালচারাল অ্যাডাপ্টেবিলিটি থাকা উচিত, ঠিক আছে? তারপর বলছে দেয়ার আর কমন ক্যারেক্টারিস্টিক্স শেয়ার্ড বাই সাকসেসফুল ইন্টারন্যাশনাল ম্যানেজার। যে একজন যে ম্যানেজার হবে, সাকসেসফুল ম্যানেজার হবে, কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স থাকবে, তার কিছু বৈশিষ্ট্য থাকবে, এটাও সত্য। কিন্তু দেখা গেছে এরকমও দেখা গেছে যে এরকম ম্যানেজারও পাওয়া গেছে পৃথিবীর ইতিহাসে যে কিনা আপনার পড়াশোনা অত ভালো জানে না, বা কি বলে যে ক্যারেক্টারিস্টিক্স যে খুব ভালো তা না, কিন্তু সে ম্যানেজার হিসেবে খুব ভালো করেছে, খুব শাইন করেছে, সে মানে অনেক মানে আপনার ডেভেলপ করতে পেরেছে, আছে না? অনেক আপনার আমরা যদি বলি যে আকিজ ইন্ডাস্ট্রির কথা যদি ধরি, আকিজ যে ব্যক্তি তার পড়াশোনার জ্ঞান কতটুকু ছিল, অথচ সে এক গ্রুপ অফ কোম্পানির মালিক হয়ে গেছে, তাই না? তো এরকম অনেক আপনার এক্সাম্পল পাওয়া যাবে যে ক্যারেক্টারিস্টিক্স আমরা যেটা বলছি কমন ক্যারেক্টারিস্টিক্স একটা ইন্টারন্যাশনাল ম্যানেজারের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স হ্যাঁ থাকতে পারে। বাট এটাও তো সত্য যে এটার বাইরেও অনেক এক্সেপশনাল আছে। তারপরে কি আছে? মিথ 4, দেয়ার আর নো ইম্পেডিমেন্টস টু মোবিলিটি। আচ্ছা, আমরা বলছি যে এই যে আপনি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, যে আমরা যে বলছি গ্লোবালাইজেশন বা মোবিলিটির ক্ষেত্রে কোনো ধরনের বাধা নাই, আসলে কি এটা সত্য? হ্যাঁ, আমরা যাচ্ছি, আপনার যদি ক্যাপাসিটি থাকে আপনি পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবেন। আপনি কি চাইলে ইসরায়েলে যেতে পারবেন? না স্যার। তাহলে আমরা যদি বলি যে there is no impediment, তাহলে কি এটা মানে 100% ট্রু হচ্ছে? 100% শিওর হচ্ছে না, 100% ট্রু হচ্ছে না, যার কারণে আমরা এটাকে মিথ বলছি। তাহলে গ্লোবাল ম্যানেজারদের ক্ষেত্রে আমরা এই চারটা অপশনের কথা বলছি, যেখানে কিছু আছে যে সবার জন্য আসলে সেটা সম্ভব নাও হতে পারে। এক্সপেক্টেড ফেইলিউরের কথা আমরা বলেছি যে এক্সপেক্টেডটা যদি ফেইল করে তাহলে কি পরিমাণ খরচ হতে পারে। আমরা দেখেছি যে ডাইরেক্ট কস্ট আছে, ইনডাইরেক্ট কস্ট আছে, লাস্ট ক্লাসে আমরা দেখেছি। এক্সপেক্টেড ফেইলিউর ডেফিনিশনে কি আছে? প্রিম্যাচিউর রিটার্ন অফ অ্যান এক্সপেক্টেড। তাহলে এটা হতে পারে যে একটা হচ্ছে প্রিম্যাচিউর রিটার্ন, আপনার মানে কাজ শেষ করার আগে আপনি রিটার্ন করতে পারেন। আন্ডার পারফরমেন্স ডিউরিং অ্যান ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট, যেভাবে পারফর্ম করার কথা ছিল তার থেকে অনেক মানে লো কোয়ালিটি পারফর্ম করেছেন। আর হচ্ছে রিটেনশন আপন কমপ্লিশন, অর্থাৎ আপনাকে 3 বছর মেয়াদ ছিল, 3 বছর কমপ্লিট করতে পারেনি, আরো 1 বছর বাড়ানো হবে, যে কমপ্লিট করার পর্যন্ত আপনি থাকেন, বা কমপ্লিট করতে আরো 1-2 বছর যত লাগে সেটা করে আপনি আসবেন। তাহলে এটা হচ্ছে কি? এটা এক ধরনের ফেইলিউর, এক্সপেক্টেড ফেইলিউর। এটা আমরা দেখছি যে কস্ট অফ এক্সপেক্টেড ফেইলিউর, একটা হচ্ছে ডাইরেক্ট কস্ট, একটা হচ্ছে কি ইনডিরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্টটা কি? এয়ার ফেয়ারস। আমরা কি লাস্ট ক্লাসে এটা আলোচনা করেছিলাম এক্সপেক্টেড ফেইলিউর? আলোচনা করিনি না? আচ্ছা ঠিক আছে। এক্সপেক্টেড ফেইলিউরের ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে ডাইরেক্ট কস্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্ট কি? এয়ার ফেয়ার, আপনারা এই যে এক্সপেক্টেডকে পাঠাচ্ছেন বিমানে করে, কোম্পানি বিমানের খরচ বেয়ার করছে। অ্যাসোসিয়েটেড রিলোকেশন এক্সপেন্সেস, সে যেখানে যাচ্ছে সেইখানকার নতুন করে তার হাউজিং এর যে ব্যবস্থা করা এবং সেটার জন্য যে খরচ সেটা কোম্পানি বেয়ার করছে। স্যালারি এন্ড বেনিফিটস,
এক্সপেক্টেড স্যালারি বেনিফিট নিজের দেশের থেকে নরমালি একটু বেশি হয়, বাড়তি কিছু বেনিফিট পায়, এটা কোম্পানি বের করছে। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের জন্য বাড়তি তাকে খরচ করতে হয়। সো দেখা গেছে যে অ্যাভারেজ $250,000 পার আর্লি রিটার্ন, প্রত্যেকটা আর্লি রিটার্নের কারণে $2,50,000 খরচ হচ্ছে, বাড়তি কোম্পানির ক্ষতি হচ্ছে, ডিরেক্ট কস্ট। এটা ইনডিরেক্ট কস্ট কি আছে? ড্যামেজ রিলেশনশিপ উইথ কি স্টেক হোল্ডার্স ইন দ্য ফরেন লোকেশন, ফরেন লোকেশনে স্টেক হোল্ডারদের সাথে রিলেশনশিপ আপনার ড্যামেজ হয়, ক্ষতিগ্রস্ত হয়। নেগেটিভ ইফেক্টস অন লোকাল স্টাফ, লোকাল স্টাফের সাথে এক ধরনের নেগেটিভ ইফেক্ট চলে আসে যদি আপনি ফেল করেন। পোর লেবার রিলেশনস, negative effect on expatriate concerned, family relationship may be affected, and loss of market share. এগুলো হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্টটা তো আমরা টাকার অ্যামাউন্টে কনভার্ট করতে পারছি, বাট ইনডাইরেক্ট কস্টটা এটা অনেক ক্ষেত্রে দেখা যায় টাকার অ্যামাউন্টের থেকে অনেক বড় খরচ হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। তাহলে এক্সপেক্টেড ফেলিয়ারের কারণে এই দুটো ক্ষতি হচ্ছে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন রিক্রুট বা সিলেকশনে যাব আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাতে এমন লোক নিয়োগ দিয়ে থাকি যাতে করে সে ফেল না করে। ফেল করলে আমাদের খরচটা অনেক বেড়ে যাবে, ডাইরেক্ট কস্ট ইনডাইরেক্ট কস্ট দুটোই বেড়ে যাবে। ফ্যাক্টরস মডারেটিং এক্সপেক্টেড পারফরম্যান্স, আমরা যে কিছু আগে দেখলাম আন্ডার পারফরম্যান্স বা প্রিমেচুর রিটার্ন বা কম্পিটিশন পুরোপুরি করতে পারছে না, তাহলে কোন কোন ফ্যাক্টর কাজ করছে এক্সপেক্টেডদের পারফরম্যান্সের ক্ষেত্রে, যে পারফরম্যান্সটা কি ভালো হবে না খারাপ হবে, এটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। তো এটা দেখা গেছে যে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে ইনএবিলিটি টু অ্যাডজাস্ট টু দ্য ফরেন কালচার, আপনি যে কালচারে গেছেন সেই কালচারে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছেন কিনা। আপনি যত ভালো অ্যাডজাস্ট করতে পারবেন তত ভালো আপনি পারফর্ম করতে পারবেন, যত খারাপ ভাবে আপনি অ্যাডজাস্ট করবেন তত পারফরমেন্স তত খারাপ হবে বা খারাপ হওয়ার কথা স্বাভাবিক। দ্য প্রসেস অফ অ্যাডজাস্টমেন্ট, আমরা যদি দেখি যে এই যে অ্যাডজাস্টমেন্টের প্রসেসটা কালচারের ক্ষেত্রে, এই অ্যাডজাস্টমেন্টের প্রসেসটা আমরা দেখবো এখানে অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো স্টেজ আছে। হ্যাঁ, আপনি কিভাবে আসলে অ্যাডজাস্ট করছেন। শুরুর দিকে আপনার ভালো লাগবে, আপনি যখন নতুন একটা দেশে যাবেন শুরুর দিকের স্টেজটাতে আপনার খুব ভালো লাগবে। শুরুর দিকের স্টেজটাকে বলা হয় হানিমুন স্টেজ, ঠিক আছে? অর্থাৎ শুরুর দিকে সবকিছু নতুন নতুন দেখবেন, ভালো লাগবে, নতুন নতুন খাবার, নতুন নতুন নেচারের বিভিন্ন জিনিস দেখবেন, বিভিন্ন প্লেস, টুরিস্ট প্লেসগুলো ঘুরবেন। 15 দিন যাওয়ার পরে আপনার কিন্তু তখন মনে হবে যে এখন তো কাজ করা দরকার, এখন তো ঘোরাটোরা সব শেষ, বাড়ির কথা মনে হবে, হোম সিকনেস বেড়ে যাবে, তখন আসল প্রবলেমটা শুরু হবে, রিয়েলিটি শুরু হবে। এই রিয়েলিটিটা যখন আপনি ফেস করবেন অনেকেই সেটা সামাল দিতে পারে না, ওই সামাল দিতে না পারলে তখন চলে আসে, আর অনেকেই চেষ্টা করে এটাকে ওভারকাম করার। তো ওভারকাম করতে গিয়ে তখন আস্তে আস্তে এই জায়গাটাতে কষ্ট করে তারপরে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। তাহলে এখানে এই অ্যাডজাস্টমেন্টের কিছু স্টেপ আছে, 4টা স্টেপ আছে। লেন্থ অফ অ্যাসাইনমেন্ট, আপনাকে কত সময় ধরে আপনি কাজ করছেন বা কত সময় ধরে আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আপনাকে ধরেন 6 মাসের জন্য অ্যাসাইনমেন্ট দিল বা 1 বছরের জন্য অ্যাসাইনমেন্ট দিল, আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে করতেই তো দেখা যাবে যে 6 মাস চলে গেছে। তাহলে বাকি 6 মাসে কি আপনি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবেন? পারবেন না। তাহলে এখানে পারফরম্যান্সে ঘাটতি হবে। তাহলে লেন্থ অফ অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে পারফরম্যান্সটা কেমন হবে। উইলিংনেস টু মুভ, আপনি যে মুভ করবেন আপনার ইচ্ছা ছিল কিনা। আপনার যদি ইচ্ছা থেকে থাকে তাহলে আপনার পারফরম্যান্স তখন ভালো হবে। আর আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি মুভ করেছেন, আপনার কোনো ইচ্ছাই ছিল না সেখানে কাজ করার, কিন্তু কোম্পানি জোর করে আপনার পাঠিয়ে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পারফরম্যান্স খুব একটা ভালো হবে না, কারণ ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে মানুষের ভালো লাগে না। দেন ওয়ার্ক ইন এবং আপনার সাথে যোগাযোগ রাখছে কিনা। তো কোম্পানির কমিটমেন্ট যদি ঠিক থাকে এবং যোগাযোগ যদি ঠিক মতো রাখে তাহলে স্বাভাবিকভাবে পারফরমেন্স ভালো হবে। আপনাকে যে ধরনের বেনিফিট দেওয়ার কথা, যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা, সেই ধরনের সুযোগ সুবিধা বেনিফিট যদি আপনি পান আপনি মোটিভেটেড হবেন এবং আপনি ভালো পারফর্ম করার চেষ্টা করবেন। কিন্তু যে ধরনের সুযোগ সুবিধা এবং বেনিফিট দেওয়ার কথা ছিল সেটা যদি না দেয় তখন আপনি কি করবেন, আপনি সেভাবে ভালো পারফর্ম করার তখন চেষ্টা করবেন না, আপনার কমিটমেন্টে তখন ঘাটতি দেখা দিবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফ্যাক্টরগুলো, এই প্রত্যেকটা ফ্যাক্টরই মডারেটর হিসেবে কাজ করছে যে এক্সপেক্টেড পারফরম্যান্সটা ভালো হবে কি হবে না। বোঝা যাচ্ছে? জি স্যার।
আমরা যদি এগুলোকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, প্রত্যেকটা যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি আরো ভালো হবে। এখানে দেখেন মডারেটরস গুলো কি কি আছে, অর্থাৎ inability to adjust to foreign culture, length of assignment, willingness to move, work related factors, psychological contact. So it will lead to performance, and performance will lead to intention to stay or leave. পারফরম্যান্স যদি ভালো হয়, ভালো করে থাকেন, তাহলে স্বাভাবিকভাবে আপনি যখন কি করবেন যে ঠিক আছে যেহেতু ভালো পারফর্ম করছি আমি থাকি। পারফরম্যান্স খারাপ হলে আপনি লিভ করার চেষ্টা করবেন। আবার ভাইস ভার্সা, পারফরম্যান্স ভালো আপনার থাকার ইচ্ছা যদি থাকে তাহলে আপনি ভালো পারফর্ম করার চেষ্টা করবেন, আর আপনার যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি মানে গা ছাড়া ভাবে কাজ করবেন। দেখেন অ্যারো চিহ্নটা কিন্তু ডাবল হেডেড অ্যারো, তার মানেটা কি ভাইস ভার্সা, অর্থাৎ ইন্টেনশন টু স্টে এটা আপনার পারফরম্যান্সকে লিড করছে, পারফরম্যান্স আবার ইন্টেনশন টু স্টেকে লিড করছে, অথবা ইন্টেনশন টু লিভ পারফরম্যান্সকে লিড করছে, আবার পারফরম্যান্স আপনার ইন্টেনশন টু লিডকে লিড করছে। আবার পারফরম্যান্স ভালো হবে, পারফরম্যান্স আবার এগুলোকে আপনি যদি কি বলে ভালো পারফর্ম করতে চান আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, এইগুলোকেও লিড করবে যে আমার আরো সময় দরকার, আপনার উইলিংনেস টু মুভ করার ইচ্ছা থাকতে পারে, এই জিনিসগুলো আসবে একটার সাথে আরেকটা রিলেটেড, ভাইস ভার্সা রিলেটেড। সো আমরা যদি শুরু থেকে দেখি যে ইনএবিলিটি টু অ্যাডজাস্ট টু ফরেন কালচার, প্রথম যে ফ্যাক্টরটা ছিল সেটা দিয়ে আমরা যদি দেখার চেষ্টা করি, কালচারাল অ্যাডজাস্টমেন্ট হেল্পস রিডিউস দ্য ইন্টেন্সিটি অফ স্ট্রেস ডিউ টু acculturation and changes the candidates' expectations to adjust to the new situation. So Black, Mendenhall and Odu 1991 have suggested 3 kinds of adjustment for parent-country national. 3 kinds of adjustment. 3 ধরনের অ্যাডজাস্টমেন্টের কথা বলা হয়েছে। সেগুলো কি? নাম্বার 1, ওয়ার্ক অ্যাডজাস্টমেন্ট টু জব রিকোয়ারমেন্ট। আমি যেটা বলছি যে ইনএবিলিটি টু অ্যাডজাস্ট টু ফরেন কালচারের সাথে অ্যাডজাস্ট করাটা দরকার। যদি আপনি ইনএবিলিটি যদি হয় আর যদি অ্যাবল না হন, আপনি যদি অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে আলটিমেটলি আপনার দ্বারা ভালো পারফর্ম করা সম্ভব হবে না। তাহলে ব্ল্যাক, ম্যানহান এন্ড ওডু 1991 এ তারা সাজেস্ট করেছে 3 ধরনের অ্যাডজাস্টমেন্ট দরকার। এটা হচ্ছে যে ওয়ার্কের সাথে আপনি যে কাজ করছেন, ওয়ার্ক অ্যাডজাস্টমেন্ট টু জব রিকোয়ারমেন্টস। আপনি একজন ডাক্তার কিন্তু আপনাকে পাঠানো হলো ইঞ্জিনিয়ারিং সেকশনে, তাহলে লাভ হবে? অথবা ধরেন আপনি একজন এইচআর এর পড়াশোনা করছেন কিন্তু আপনাকে পাঠানো হলো আপনার একটা প্রোডাকশন ডিপার্টমেন্টে আপনাকে পাঠানো হলো কাজ করার জন্য, তাহলে কাজ হবে? হ্যাঁ, সেখানে তো আপনার এই ম্যানুফ্যাকচারিং বেসড টেকনিক্যাল প্রবলেম গুলো সেটা তো আপনি জানেন না। তাহলে আপনার মানে ওয়ার্ক রিলেটেড অ্যাডজাস্টমেন্ট এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওয়ার্ক অ্যাডজাস্টমেন্ট টু জব রিকোয়ারমেন্টস, ওয়ার্কিং কন্ডিশনস, ম্যানেজমেন্ট স্টাইলস এন্ড পারফরম্যান্স এক্সপেকটেশন। ওয়ার্কিং কন্ডিশনটা কি আছে, ম্যানেজমেন্ট স্টাইলটা, যে দেশে যাচ্ছেন সেই দেশে ম্যানেজমেন্ট স্টাইল কেমন, আমাদের দেশে ম্যানেজমেন্ট স্টাইল কি। আপনি যে কিছু করার জন্য আপনি একটা ফরেন কোম্পানি খোলার আগে আপনার অনেক কিছু পারমিশন লাগবে, আপনার জায়গার নকশা লাগবে, বিল্ডিং এর নকশা লাগবে, রাজুকের পারমিশন নিতে হবে, গ্যাসের লাইন নেওয়ার জন্য তিতাসের এখান থেকেই করতে হবে, ইলেকট্রিসিটির জন্য আপনার ডেস্কো থেকে লাইন নিতে হবে। প্রত্যেকটা জায়গায় লাইন নেওয়ার জন্য আপনি যদি মানে ফেয়ারলি যদি করতে চান তাহলে এমন হতে পারে আপনার 10 বছর লেগে যেতে পারে টোটাল সেট আপ দাঁড় করাতে, ঠিক কিনা? আমাদের যে সিস্টেমটা দাঁড়িয়ে গেছে এভাবে যদি আমরা করতে চাই সেটা দেখা যেতে পারে অনেক সময় লেগে যেতে পারে। পানির লাইন, ওয়াসার লাইন, এগুলো কানেকশনের জন্য ফেয়ারলি করতে গেলে কোনো ধরনের স্পিড মানি যদি দিতে না চান তাহলে এটা পড়ে থাকবে, ফাইল পড়ে থাকবে। আর যদি গভর্নমেন্ট যদি বলে যে না ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এটাকে প্রায়োরিটি ভিত্তিতে দিয়ে করা, তাহলে হয়তো বা দ্রুত হতে পারে। আদারওয়াইজ মানে স্পিড মানি ছাড়া আপনার কাজ দ্রুত হবে না। তাহলে আমাদের দেশে ম্যানেজমেন্ট স্টাইল আর অন্যান্য দেশের ম্যানেজমেন্ট স্টাইল কি এক হবে? না স্যার, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তাহলে আপনি যেখানে কাজ করতে গেছেন সেই কাজটার ম্যানেজমেন্ট স্টাইলটা কেমন, ওয়ার্কিং কন্ডিশন কেমন, ওয়ার্ক অ্যাডজাস্টমেন্ট, জব রিকোয়ারমেন্টের সাথে ওয়ার্ক অ্যাডজাস্টমেন্টটা আপনার কি ধরনের টাস্ক গুলো আছে, অ্যাক্টিভিটি গুলো আছে, সেটার সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারছেন কিনা, এবং পারফরমেন্স এক্সপেকটেশন, এবং আপনি আপনার কাছ থেকে অর্গানাইজেশন কি ধরনের পারফরমেন্স এক্সপেক্ট করছে, তাহলে এইগুলোর সাথে নিজেকে মানানো। 2 নম্বর কি
interaction adjustment that emphasizes establishing good relationship with host country nationals and therefore stresses the necessity of using the host country nationals language adequately. 2 নম্বর ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্টের কথা বলা হচ্ছে যে যারা হোস্ট কান্ট্রি ন্যাশনাল এমপ্লয়ি আছে তাদের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া। তাহলে হোস্ট কান্ট্রি ন্যাশনালদের সাথে যদি আপনি অ্যাডজাস্ট করতে চান তাহলে সবার আগে যেটা দরকার তাদের ল্যাঙ্গুয়েজটা বোঝা দরকার। তাহলে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হলে সেই ল্যাঙ্গুয়েজটা আপনার জানতে হবে। তবে ল্যাঙ্গুয়েজের সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট লাগবে। তাহলে হোস্ট কান্ট্রি ন্যাশনালের ল্যাঙ্গুয়েজটা আপনার জানতে হবে। এটা হচ্ছে 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট। 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কি জেনারেল লিভিং অ্যাডজাস্টমেন্ট which covers adjusting to accommodation facilities shopping local foods etc. অর্থাৎ আপনি যে দেশে থাকছেন সেই দেশের খাবার, আপনি সেই দেশের এনভায়রনমেন্ট, সেই দেশের হাউজিং ফ্যাসিলিটিস এগুলোর সাথে নিজেকে কি করতে হবে অ্যাডজাস্ট করে নিতে হবে। সেই দেশের লিভিং স্টাইল সেটার সাথে নিজেকে কি করতে হবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই 3টা জিনিস যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে মোটামুটি আপনি ওভারঅল ফরেন কালচারের সাথে নিজেকে মানায় নিতে পারবেন এবং তখন আপনি ভালো পারফর্ম করতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ফ্যাক্টরের কথা গেল। আচ্ছা, এই অ্যাডজাস্ট ইনএবিলিটি টু অ্যাডজাস্ট টু দ্য ফরেন কালচার এখানে এই রিলেটেড কিছু আছে যে এই কালচারগুলোর ক্ষেত্রে আমরা কোনটাকে প্রায়োরিটি দেব। The GMEC GRS 2005 global survey mentioned above reported the following reasons for early return. তারা একটা সার্ভে করেছে, এই GMEC GRS একটা সার্ভে করেছে 2005 সালে এবং র্যাঙ্কিং করেছে তারা ইন অর্ডার যে আর্লি রিটার্ন কেন করে, এক্সপেক্টেডটা কেন আগে আগে ফিরে আসে, আর্লি রিটার্নের পিছনে কারণটা কি। তারা সার্ভে করে দেখেছে যে আর্লি রিটার্নের পিছনে প্রথম কারণ হচ্ছে ফ্যামিলি কনসার্ন। তারা ফ্যামিলি কনসার্নকে প্রায়োরিটি দিচ্ছে এখানে ফার্স্ট, অর্থাৎ পরিবারের কারণে, ফ্যামিলি কারণে, স্পাউসের কারণে দেখা যেতে পারে যে সংসার ভেঙে যাচ্ছে, সংসার টিকবে না, এমন অবস্থার কারণে তখন কি করছে তারা আর্লি রিটায়ারমেন্ট, আর্লি আপনার রিটার্ন করছে, চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে। 2 নম্বর কি, 2 নম্বর বলা হচ্ছে অ্যাকসেপ্টেড নিউ পজিশন ইন দ্য কোম্পানি। আপনি কোম্পানিতে নতুন কোনো পজিশন পেয়েছেন বা পাওয়ার কথা, সেটার জন্য সেটা নেওয়ার জন্য আপনি চলে যাচ্ছেন। 3 নম্বর হচ্ছে কমপ্লিটেড অ্যাসাইনমেন্ট আর্লি, অর্থাৎ আপনি তাড়াতাড়ি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে চলে যেতে পারেন। 4 নম্বর কালচারাল অ্যাডজাস্টমেন্ট চ্যালেঞ্জেস, কালচারাল যে অ্যাডজাস্টমেন্টের যে চ্যালেঞ্জগুলো আছে সেটা আপনি পাচ্ছেন না পারার কারণে আপনি আর্লি রিটার্ন করতে পারেন। সিকিউরিটি কনসার্ন, আপনি সিকিউর ফিল করছেন না নিজেকে, তার জন্য আপনি চলে যেতে পারেন। এন্ড ক্যারিয়ার কনসার্ন, আপনি ভাবতে পারেন যে এখানে থেকে আমার ক্যারিয়ারটা পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ আমি নিজে এখানে গেলে আবার সেই আগের শুনে থাকতে হবে, মাঝখানে আমি এখানে 3 বছর 5 বছর থাকলে আমার ক্যারিয়ারে প্রমোশন হবে না, ক্যারিয়ারে কোনো আমার কাজে আসবে না, আলটিমেটলি আবার আগের জায়গায় গিয়ে আমাকে কাজ করতে হবে। এই কারণেও আপনি আর্লি রিটার্ন করতে পারেন। এই 6টা কারণ দেখিয়েছে যে আর্লি রিটার্নের পিছনে কারণ কি, 6টা কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ কি বলছে, ফ্যামিলি কনসার্ন। So there are some other reasons for early return, আরো কিছু রিজন আছে আর্লি রিটার্নের, সেগুলো কি, সেগুলো আপনার র্যাঙ্কিং করে নেই। এটা এমনি বলছি আমরা স্পাউস আর পার্টনার ডিসস্যাটিসফ্যাকশন, যেটা আমরা কিনা বলছি যে ফ্যামিলি কনসার্নের কথা বলেছি আগে, স্পাউস আর পার্টনার ডিসস্যাটিসফ্যাকশন, ইনএবিলিটি টু অ্যাডাপ্ট, ডিফিকাল্টিজ উইথ ফ্যামিলি অ্যাডজাস্টমেন্ট ইন দ্য নিউ লোকেশন, নতুন লোকেশনে ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে সমস্যা হতে পারে। ডিফিকাল্টিজ অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট ম্যানেজমেন্ট স্টাইলস, আপনি যে ম্যানেজমেন্ট স্টাইল ফলো করেছেন এখানকার ম্যানেজমেন্ট স্টাইল একই রকম না, এই ম্যানেজমেন্ট স্টাইলের সাথে আপনি হয়তো মানা নিতে পারছেন না, যার কারণে চলে যেতে পারেন।
কেউ কি কথা শুনতে পাচ্ছে? না এখন শুনতে পারবেন, সরি শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। জি স্যার। জি স্যার। আর এখানে যেটা বলছি আমরা ফ্যামিলি অ্যাডজাস্টমেন্ট ইন নিউ লোকেশন, ডিফিকাল্টিস অ্যাসোসিয়েটেড ডিফারেন্ট ম্যানেজমেন্ট স্টাইলস। ম্যানেজমেন্ট স্টাইলের কারণে অনেক সময় অ্যাডজাস্ট করা যায় না, ফিরে আসতে হয়। এর আপনারা নিজেরাও হয়তো বুঝতে পারবেন যে এক এক এলাকার ম্যানেজমেন্ট স্টাইল, এক এক দেশের ম্যানেজমেন্ট এক এক রকম, তো ওটা সবসময় সবাই আসলে মানায় নিতে পারে না। কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস and issues associated with the companies accompanying partners career development. ঠিক আছে, পার্টনার যায় বা স্পাউস, তার যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেটাও একটা ইস্যু। সেটার কারণে মানুষ অনেক সময় আর্লি রিটার্ন করে। যে আপনি চলে আসছেন, সাথে সাথে আপনার স্পাউস চলে আসলো, তার ওইখানে একটা ক্যারিয়ার ছিল, সে সেটাকে স্যাক্রিফাইস করে চলে আসলো, কিন্তু তার আবার পরবর্তীতে মনে হতে পারে যে আমি এই ক্যারিয়ারটা ছেড়ে আসলাম, আমার তো একটু লস হচ্ছে, আবার এখানেও কোনো কিছু হচ্ছে না, এইগুলোর কারণে আবার আর্লি রিটার্ন হতে পারে। So these are the reasons, early return reasons. কথা কি বোঝা গেছে? আমাদের সেকেন্ড ফ্যাক্টরটা ছিল কি, দ্য প্রসেস অফ অ্যাডজাস্টমেন্ট। ওই যে অ্যাডজাস্টমেন্টের কথা বলেছি, আমরা বলেছিলাম 4টা স্টেজ আছে, 4টা ফেজ আছে। তো প্রথম ফেজটা খুবই মানে ভালো, এটা ভালো লাগবে, এরপর থেকেই শুরু হয় খারাপ লাগাটা শুরু হয়। দ্য প্রসেস অফ অ্যাডজাস্টমেন্ট, এটা যদি আপনারা যারা এটাকে প্রপারলি হ্যান্ডেল করতে পারে, ডিল করতে পারে, তারা তাদের পারফরমেন্সটা তখন ভালো হয়। সো ফেজ 1 এটাকে বলা হচ্ছে কমেন্সেস উইথ রিঅ্যাকশন prior to the assignment. The expatriate may experience a range of positive and negative emotions such as excitement, anxiety, fear of the unknown, or a sense of adventure. নতুন একটা দেশে গেলে আপনার মধ্যে এই প্রত্যেকটা জিনিসই কাজ করতে পারে। একদম নতুন আপনি যখন কোনো একটা দেশে যাবেন, আপনার মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করবে, এক ধরনের অ্যাংজাইটি কাজ করবে, ফিয়ার অফ আননোনও কাজ করবে, অর এ সেন্স অফ অ্যাডভেঞ্চার, সবগুলোই কাজ করবে, ঠিক না? নতুন কোনো একটা দেশে গেলে আপনার এগুলো সবগুলোই কাজ করবে। সো দেয়ার ক্যান বি অ্যান আপসুইং অফ মুড upon arrival in the assignment country that produces what has been referred to as the honeymoon or tourist phase. তাহলে এই ফেজটাকে আমরা বলছি হানিমুন আর টুরিস্ট ফেজ। আর শুরুর দিকে আপনাকে যেই দেশে পাঠানো হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে, শুরুর দিকে আপনার মুডটা খুব ভালো থাকবে, ভালো লাগবে। হ্যাঁ, নতুন দেশে আসছে, নতুন কালচার, নতুন বিভিন্ন প্লেস আপনি দেখতে পাবেন, তাদের বিভিন্ন খাবারের আইটেম, এগুলো সম্পর্কে একটা কিউরিয়াসিটি থাকবে, জানা থাকবে বা ভালো লাগবে। তো এটাকে বলা হচ্ছে টুরিস্ট ফেজ বা হানিমুন ফেজ। হানিমুন ফেজটা কেন বলা হয়েছে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে বিয়ের পর প্রথম মানে সবার একটু ভালো লাগে, ঠিক আছে, 1 বছর 2 বছর ভালো লাগে, এরপরে কিন্তু ভালো লাগাটা আস্তে আস্তে কমতে থাকে। তো এই জন্য বলা হচ্ছে হানিমুন ফেজ বা টুরিস্ট ফেজ। তো এখানেও যখন আপনাকে অ্যাসাইনমেন্ট যে পাঠানো হয় দেশের বাইরে, প্রথম দিকে আপনার খুব ভালো লাগবে, তাহলে এরপর থেকে কি করবে, এরপর থেকে এটা ডিক্লাইন করতে থাকে। So then, as the novelty wears off, the realities of everyday life in the foreign location begins to intrude. Homesickness set in, and a downswing may commence, a feeling that the party is over, which can create negative appraisals of the situation and the location, leading to a period of crisis situation. So এখানে যেটা বলা হচ্ছে যে এই কিছুদিন যাওয়ার পরে আপনার আসল এটা শুরু হবে, অর্থাৎ যে ভালো লাগাটা আস্তে আস্তে কমে যাবে, হোম সিকনেসটা বেড়ে যাবে, মনে হবে যে পার্টি ইজ ওভার, পার্টি শেষ হয়ে গেলে যেটা হয় একটা মানে খুব একটা বাজে অবস্থা দেখা যায়, সেরকম create negative appraisal of the situation and the location leading to a period of crisis. তার মানে ক্রাইসিস টাইম শুরু হয়ে যায়। ক্রাইসিস টাইম শুরু হয়ে যাওয়ার পরে আমাদের ফেজ 2টা শুরু হচ্ছে। This can be a critical time, and how the individual copes with the psychological adjustment at this phase has an important outcome in terms of success or failure. অর্থাৎ এই ফেজ 2তে সাইকোলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট এখানে ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে আপনি অ্যাডজাস্ট করছেন, আপনার মনটাকে কিভাবে আপনি বোঝানোর চেষ্টা করছেন। So there is a suggestion that failure as an early recall may be triggered at this point. Once past this crisis point,
as the expatriate comes to terms with the demands of the new environment, there is a pulling up. আপনি যখন মোটামুটি এটাকে ক্রাইসিস পয়েন্টটাকে ওভারকাম করার চেষ্টা করবেন, বা একটা সময় আপনি হয়তো বা সেটাকে পুল আপ করতে পারেন, অর্থাৎ উপরের দিকে নিয়ে যেতে পারেন, মোডটাকে বা ভালোর দিকে নিয়ে যেতে পারেন। আর যদি দিতে না পারেন, আপনি তখন কি করবেন? এক্সিট করবেন, অর্থাৎ আর্লি রিটার্ন করবেন। আর যদি কোনোভাবে আপনি এটাকে আবার উপরের দিকে নিয়ে আসতে পারেন, মানে ভালো করতে পারেন, তখন আপনি আবার নিজেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে এখানে দেখেন, ছবিটা দেখলে বুঝতে পারবেন যে ফেজ 1 হচ্ছে টুরিস্ট ফেজ। এখানে মোটামুটি একটা ভালো মোডে থাকছেন, দেন আপনার আস্তে আস্তে মোডটা ডিক্লাইন করছে, যেটাকে আমরা বলছি ক্রাইসিস ফেজ, যেখানে কালচারাল শক আপনি পাবেন। এবং এই কালচারাল শক যদি আপনি অ্যাডজাস্ট করতে না পারেন, তাহলে আপনি এক্সিট করবেন, মে এক্সিট, কোম্পানি ছেড়ে দিতে পারেন, আর্লি রিটার্ন করতে পারেন। আর এটাকে মেনে নিয়ে যদি আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, এটা হচ্ছে পুলিং আপ, অর্থাৎ নিজেকে মেনে নিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন। অ্যাডজাস্ট করতে করতে একটা পর্যায়ে মোটামুটি ভালোভাবে অ্যাডজাস্ট করে যাবেন। যখন ভালোভাবে অ্যাডজাস্ট করবেন, তখন হচ্ছে ফেজ 4, যেটাকে আমরা বলছি অ্যাডজাস্টমেন্ট। তাহলে ফেজ 3 তে হচ্ছে কি, as the person begins to adjust to the new environment, the levels of overtime to what has been described as healthy recovery, তার মানে আপনি হেলদি রিকভারি করার চেষ্টা করছেন, রিকভারি করার চেষ্টা করছেন। ফেজ 4 হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এই হচ্ছে আমাদের প্রসেস অফ অ্যাডজাস্টমেন্ট। আপনি এই প্রসেস অফ অ্যাডজাস্টমেন্টটাকে প্রপারলি যদি হ্যান্ডেল করতে পারেন, ডিল করতে পারেন, আপনার পারফরম্যান্স কি হবে? ভালো হবে। গট ইট? বুঝা গেছে? জি শুনতে স্যার। পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। তারপরে ছিল আমাদের লেন্থ অফ অ্যাসাইনমেন্ট। লেন্থ অফ অ্যাসাইনমেন্টে কি আছে? আমরা যেটা বলেছি যে আপনি কত সময় পাচ্ছেন আসলে পারফর্ম করার জন্য। আপনি যদি অল্প সময় পান, আপনার অল্প সময় তো নিজেকে অ্যাডজাস্ট করতেই, নতুন এনভায়রনমেন্ট, কালচারের সাথে অ্যাডজাস্ট করতেই সময় চলে যায়। হ্যাঁ, দেখবেন যে অনেক সময় অনেকে আমাদের আত্মীয়-স্বজন যারা দেশের বাইরে থেকে আসে, 1 মাসের ছুটিতে বা 1.5 মাসের ছুটিতে যখন আসে, দেখা যায় প্রথম 15 দিন তাদের চলে যায় ঘুমের অ্যাডজাস্টমেন্ট, খাওয়া দাওয়ার অ্যাডজাস্টমেন্ট, শরীরের সাথে অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, প্রথম কিছুদিন তাদের এই খাওয়া দাওয়া খাওয়ার পরেই অসুখ বিসুখ শুরু হয়ে যায়, জ্বর, তারপরে মাথা ব্যথা, পেটে অসুখ, এটসেট্রা এটসেট্রা। তো এখান থেকে পরে 15 দিন চলে যায়, এরপরে গিয়ে তারা বাকি হয়তো বা 1-1.5 মাস তারা একটু ভালোভাবে থাকার চেষ্টা করে। তো আমাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যদি এরকম হয়, তাও তো তারা নিজের দেশের লোক হয়ে এই অবস্থা হয়। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যদি এরকম হয় বাইরের কোন লোক, তাদের তো প্রথম 1-2 মাস 6 মাস তাদের অ্যাডজাস্ট করতেই সময় লেগে যায়। তো অল্প সময় হলে তখন তাদের পারফরমেন্স আসলে ভালো হয় না, অ্যাডজাস্টমেন্ট সময় কম পায়। আর লম্বা সময়ের জন্য হলে অ্যাডজাস্টমেন্টের সুযোগটা পায়, তখন তারা এটাকে কভার করতে পারে, পারফরমেন্সে তখন কভার করে দিতে পারে। যেটা জাপান করে থাকে। জাপান নরমালি আপনার 3 বছরের কমে নরমালি অ্যাসাইনমেন্ট দেয় না, 3 বছরের বেশি সময়ের জন্য দেয়। এবং তারা প্রথম 1 বছর পারফরমেন্স এক্সপেক্ট করে না, তারা প্রথম 1 বছর বলে যে আপনারা নিজেদেরকে অ্যাডজাস্ট করেন। অন্যদিকে আপনার ইউরোপিয়ান এবং আমেরিকান কোম্পানিগুলো উল্টো, তারা এই ধরনের কোনো অ্যাডজাস্টমেন্টের সুযোগ সুবিধা দেয় না, অল্প সময়ের জন্য দেয়, 1 বছর 2 বছরের জন্য দেয়, এবং কোনো অ্যাডজাস্টমেন্টের জন্য আলাদা করে সুযোগ থাকে না। A longer assignment allows the expatriate more time to adjust to the foreign situation and become productive. আরেকটা ফ্যাক্টর ছিল উইলিংনেস টু মুভ। আপনি যে দেশে যেতে চাচ্ছেন বা আপনার ইচ্ছা ছিল, সেই দেশে যদি আপনাকে পাঠানো হয়, তাহলে আপনার পারফরমেন্সটা ভালো হওয়ার কথা। কিন্তু আপনার ইচ্ছা ছিল না, তারপর আপনাকে সেই দেশে পাঠানো হয়েছে, তাহলে আপনার পারফরমেন্সটা ভালো হবে না। So in a situation where an employee is a reluctant expatriate or accompanied by reluctant family members, it is more likely that they may interpret negatively events and situations encountered in the new environment. Bread and Straw found a significant causal relationship between the manager and the spouse's willingness to move. They conclude that managers who are most ready for international relocations are those whose spouses are also supportive of that move. And it's not a surprising findings. তার মানে এখানে কি বলেছে, ব্রেড এন্ড স্ট্রো একটা রিসার্চ করেছে এবং তারা পেয়েছে একটা causal relationship আছে between the managers and the spouse willingness to move. অর্থাৎ যে মুভ করবে, এক্সপেক্ট হিসেবে যাবে, সে এবং তার স্পাউস যদি ইচ্ছা থাকে মুভ করার ক্ষেত্রে, যদি ইচ্ছা থাকে, অর্থাৎ সাপোর্টিভ যদি হয়, স্পাউস যদি সাপোর্টিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের
পারফরমেন্স তখন কি হয়, ভালো হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে উইলিংনেস টু মুভ এই জিনিসটা থাকতে হবে এবং স্পাউসদের সাপোর্টটা থাকতে হবে। তাহলে সেই ক্ষেত্রে একজন এক্সপেক্টেডের পক্ষে পারফর্ম করাটা ইজি হয়। আমাদের আরেকটা ফ্যাক্টর ছিল ওয়ার্ক এনভায়রনমেন্ট রিলেটেড ফ্যাক্টরস, অর্থাৎ আপনি যেখানে কাজ করবেন ওভারঅল সেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট এবং সেখানকার কাজ সম্পর্কে। এই সম্পর্কে কি বলেছে? আচ্ছা, Vigerson and Black found a positive correlation between what the term intent to stay in the overseas assignment and the parent country nationals commitment to the local company, adjustment to interaction with post-country nationals and adjustment to general living conditions. এই যে আমরা বলছি যে পজিটিভ কোরিলেশন, আপনারা স্ট্যাটিস্টিক্সে হয়তো পড়ে আসছেন এগুলি। পজিটিভ কোরিলেশন মানে হচ্ছে কোনো একটা জিনিস যদি বাড়ে, অর্থাৎ দুইটা জিনিসের সম্পর্ক বোঝানো হচ্ছে, অর্থাৎ ধরেন আমরা যদি বলি এরকম যে স্যালারির সাথে পারফরমেন্স, তাহলে স্যালারি একটা ভেরিয়েবল, পারফরমেন্স একটা ভেরিয়েবল, ঠিক আছে? একটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। আমরা এগুলোতে যাওয়ার দরকার নেই, আমাদের এগুলো দুটো ভেরিয়েবল, একটা হচ্ছে স্যালারি, একটা হচ্ছে পারফরমেন্স। তাহলে স্যালারি যদি ভালো হয়, পারফরমেন্স ভালো হবে, পজিটিভ কোরিলেশন। আপনি ভালো স্যালারি পাচ্ছেন, এটাই হওয়ার কথা, পারফরমেন্সটা কি হবে, ভালো হওয়ার কথা, প্রোডাক্টিভিটি বাড়বে। আপনি সুযোগ সুবিধা বেশি পাচ্ছেন, প্রোডাক্টিভিটি বাড়বে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পজিটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন কি? উল্টো, অর্থাৎ স্যালারি যত বাড়বে পারফরমেন্স তত কমবে, স্যালারি যত কমবে পারফরমেন্স তত বাড়বে। এটা তো বলা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। আর আমি যখন পজিটিভ কোরিলেশন বলবো তাহলে দুটো একসাথে বাড়বে। আবার কমার ক্ষেত্রে দুটো একই সাথেই কমবে, এটাকে বলা হচ্ছে পজিটিভ কোরিলেশন। তাহলে এখানে কি বলছে যে ইন্টেন্ট টু স্টে ইন দ্য ওভারসিজ অ্যাসাইনমেন্টে থাকার যে ইচ্ছা, আগ্রহ, এটার সাথে কি বলা হচ্ছে যে প্যারেন্ট কান্ট্রি ন্যাশনালসের কমিটমেন্ট টু দ্য লোকাল কোম্পানির প্রতি তার কমিটমেন্ট, এই দুইটার ক্ষেত্রে বলা হচ্ছে কি পজিটিভ কোরিলেশন। আর কমিটমেন্ট যদি থাকে, ইন্টেন্ট টু স্টে থাকবে, ভালো থাকবে। আর যদি কমিটমেন্ট কম থাকে তাহলে ইন্টেন্ট টু স্টেটাও কম থাকবে। অ্যাডজাস্টমেন্ট টু ইন্টারাকশন উইথ হোস্ট কান্ট্রি ন্যাশনালস এন্ড অ্যাডজাস্টমেন্ট টু জেনারেল লিভিং কন্ডিশনস। সো এখানে তিনটা ভেরিয়েবলের কথা বলা হচ্ছে। ইন্টেন্ট টু স্টের সাথে একটা হচ্ছে কোম্পানির সাথে, লোকাল কোম্পানির সাথে কমিটমেন্ট, তারপরে বলা হচ্ছে হোস্ট কান্ট্রি ন্যাশনালস সাথে ইন্টারাকশন, এবং বলা হচ্ছে যে লিভিং কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা। এই তিনটা জিনিসের সাথে আপনার ইন্টেন্ট টু স্টে এটা কি করছে, পজিটিভলি কোরিলেট করছে। So adjustment to the work role itself, however, was negatively associated with intent to stay. Work role এর সাথে কিন্তু আবার এটা নেগেটিভলি আপনার করছে। অর্থাৎ ওয়ার্ক রোলটা যদি আপনাকে যে কাজ করতে হবে, অ্যাডজাস্টমেন্ট টু ওয়ার্ক রোল, যে ধরনের রোল আপনি আপনাকে পাঠানো হচ্ছে সেই রোলটা যদি ম্যাচ করে তাহলে স্বাভাবিকভাবে কি হবে, ইন্টেন্ট টু স্টেটা বাড়বে। আপনার ওয়ার্ক রোল ম্যাচ করলে ইন্টেন্ট টু স্টে বাড়বে, আর যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনার থাকার ইচ্ছা থাকবে না। আচ্ছা, however, Bolino and Feldman found that effective skill utilization was significantly related to a job satisfaction, organization commitment and intent to finish the international assignment. তাহলে আরেকজন রিসার্চার পেয়েছেন, আরো দুইজন রিসার্চার কি পেয়েছে, যে ইফেক্টিভ স্কিল ইউটিলাইজেশন, আপনি আপনার স্কিলটাকে কিভাবে ইফেক্টিভলি ইউটিলাইজ করবেন কি করবেন, এটা সিগনিফিকেন্ট রিলেটেড টু জব স্যাটিসফ্যাকশন। আপনি জবের প্রতি স্যাটিসফাইড কিনা। আপনি যদি জবের উপর স্যাটিসফাইড থাকেন তাহলে আপনি আপনার স্কিলটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করবেন। আপনার যদি অর্গানাইজেশন কমিটমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনি ইফেক্টিভলি স্কিলটাকে ইউটিলাইজ করবেন, এবং আপনি কি করবেন তখন ইন্টেন্ট টু ফিনিশ দ্য ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট, এবং আপনি আপনার অ্যাসাইনমেন্টটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। তাহলে এটা ডিপেন্ড করছে কিসের উপর, আপনার জব স্যাটিসফ্যাকশন যদি ঠিক থাকে এবং অর্গানাইজেশন আপনাকে যে কমিটমেন্টগুলো দিয়েছিল সেটা যদি ঠিক রাখে, তাহলে আপনি আপনার স্কিলটাকে ইফেক্টিভলি ইউজ করবেন এবং আপনার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার চেষ্টা করবেন। আচ্ছা, আর কি আছে, জব অটোনমি ইজ অলসো এ পাওয়ারফুল ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এক্সপেক্টেড টার্নওভার। আপনার কোনো ফ্রিডম আছে কিনা আপনার কাজ করার ক্ষেত্রে, কোনো অটোনমি আছে কিনা। আপনার ফ্রিডম বা অটোনমি যদি থাকে তাহলে এটা এক ধরনের আপনাকে জব স্যাটিসফ্যাকশনের দিকে
লিড করবে, তখন আলটিমেটলি আপনার পারফরমেন্সটা ভালো হওয়ার কথা। So another moderator is the perceived level of organizational support. Perceived level of organizational support আমরা বলি যে perceived organizational support. Perceived organizational supportটা যদি আপনি পান তাহলে কিন্তু আপনার পারফরম্যান্স ভালো হওয়ার কথা। পারসিভ অর্গানাইজেশন সাপোর্টটা কি বলা হচ্ছে যে পারসিভ অর্গানাইজেশন সাপোর্টটা তিনটা ফ্যাক্টরের উপরে কাজ করে। একটা হচ্ছে যে অর্গানাইজেশনাল সাপোর্ট, টপ লেভেল সাপোর্ট বা ম্যানেজমেন্ট সাপোর্ট। একটা হচ্ছে অর্গানাইজেশনাল জাস্টিস, অর্গানাইজেশনাল জাস্টিসটা ঠিক আছে কিনা, হ্যাঁ। একটা হচ্ছে আপনার টপ লেভেল ম্যানেজমেন্ট সাপোর্ট, আর হচ্ছে অর্গানাইজেশন রিওয়ার্ড এন্ড এনভায়রনমেন্ট, ওয়ার্কিং এনভায়রনমেন্ট। অর্গানাইজেশন রিওয়ার্ড, আপনাকে রিওয়ার্ড দিচ্ছে কিনা, আপনি যেভাবে কাজ করছেন পারফর্ম করছেন সেই অনুযায়ী রিওয়ার্ড দিচ্ছে কিনা, এবং ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কেমন। সো এগুলোর উপর ডিপেন্ড করবে পারসিভ অর্গানাইজেশনাল সাপোর্ট। এই পারসিভ অর্গানাইজেশনাল সাপোর্টের উপরে আমার বেশ কয়েকটা আর্টিকেল আছে, আপনারা রিসার্চ গেটওয়েতে গেলে এটা পাবেন। আমার নাম দিয়ে রিসার্চ গেটওয়েতে সার্চ দিলে পারসিভ অর্গানাইজেশনাল সাপোর্ট এর উপরে কিছু আর্টিকেল পাবেন। সেটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে পারসিভ অর্গানাইজেশনাল সাপোর্টটা কি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক এনভায়রনমেন্ট রিলেটেড ফ্যাক্টরস রিলেটেড অনেকগুলো কথা এখানে আসছে। এটাও আপনার পারফরম্যান্সকে মডারেট করছে, মডিফাই করছে, যে পারফরম্যান্স ভালো হবে কি হবে না। আপনারা শুনতে পাচ্ছেন? আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। দেন আমাদের আরেকটা ফ্যাক্টর ছিল দ্য এমপ্লয়মেন্ট রিলেশনশিপ। এমপ্লয়মেন্ট রিলেশনশিপ এটা ইম্পর্টেন্ট। আমরা বলেছিলাম যে এমপ্লয়মেন্ট রিলেশনশিপ বা সাইকোলজিক্যাল রিলেশনশিপ, যেটা বলছি যে কোম্পানি আপনাকে যে ধরনের কমিটমেন্টগুলো দিয়েছিল তারা সেগুলো বাস্তবায়ন করেছে কিনা, ফুলফিল করছে কিনা, এর উপর ডিপেন্ড করবে আপনি পারফর্ম করবেন কি করবেন না। ওকে, সো এখানে এমপ্লয়মেন্ট রিলেশনশিপ ক্ষেত্রে একটা হচ্ছে যে নেচার অফ দ্য এমপ্লয়মেন্ট রিলেশনশিপ, একটা হচ্ছে কন্ডিশন অফ দ্য রিলেশনশিপ। নেচার অফ এমপ্লয়মেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে বলা হচ্ছে একটা হচ্ছে রিলেশনাল, একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল। নেচার অফ এমপ্লয়মেন্ট রিলেশনশিপ একটা হচ্ছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে রিলেশনাল, একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল। রিলেশনালটা কি, যে ব্রড, ওপেন এন্ডেড এন্ড লং টার্ম অব্লিগেশন, অর্থাৎ আপনার সাথে অর্গানাইজেশনের সম্পর্ক শুধু টাকা পয়সার না, আপনার সাথে অর্গানাইজেশনের সম্পর্ক শুধু স্যালারির সাথে না, আপনার সাথে অর্গানাইজেশনের সম্পর্ক একটা লং টার্মের সম্পর্ক, একটা বন্ডিংসের সম্পর্ক, একটা অব্লিগেশনের সম্পর্ক, এটাকে বলা হচ্ছে রিলেশনাল। আর একটা হচ্ছে কি ট্রানজ্যাকশনাল, অর্থাৎ আপনাকে শর্ট টাইম ভিত্তিতে আপনার সাথে কাজ করছে, এই কাজ শেষ হলে, এই প্রজেক্ট শেষ হলে এই সব শেষ, আপনার সাথে সবকিছু হচ্ছে বেনিফিটের সাথে রিলেটেড। অর্থাৎ এখানে আপনার বড় ধরনের লং টার্মের কোনো অব্লিগেশন নাই, এই বড় ধরনের কোনো সম্পর্ক আপনার অর্গানাইজেশনের সাথে থাকছে না, এটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশনাল। তাহলে নেচার অফ এমপ্লয়মেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে একটা পাচ্ছি রিলেশনাল, যেটা কি লং টার্ম, ওপেন এন্ডেড এবং ব্রড। আরেকটা হচ্ছে ট্রানজ্যাকশনাল, যেটাকে আমরা বলছি স্পেসিফিক এবং শর্ট টার্ম, মোমেন্টাইজ, শর্ট টাইম মোমেন্টাইজ অব্লিগেশন। আরেকটাকে বলছি দ্য কন্ডিশন অফ দ্য রিলেশনশিপ। রিলেশনশিপের কন্ডিশনটা কেমন হবে, সেটা কি ইনটেক্ট হবে না ভায়োলেটেড হবে। ইনটেক্ট কখন হবে? ইনটেক্ট হবে তখনই যখন এমপ্লয়ীদেরকে যেই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, কোম্পানি যে ধরনের কমিটমেন্ট করেছিল সেই কমিটমেন্ট তারা ঠিক রেখেছে, সেই সুযোগ সুবিধা তারা দিয়েছে, অর্গানাইজেশন জাস্টিস তারা পেয়েছে, ট্রাস্ট, ফেয়ার সবই ঠিক ছিল, সেটা হবে ইনটেক্ট। তাহলে রিলেশনশিপের কন্ডিশনটা হবে ইনটেক্ট when employee considers there has been fair treatment and reciprocal trust, অর্থাৎ দুইজনই দুইজনকে বিশ্বাস করবে, কোম্পানি এমপ্লয়িকে বিশ্বাস করবে, এমপ্লয়ি কোম্পানিকে বিশ্বাস করবে, তখন এটাকে বলছে ইনটেক্ট রিলেশনশিপ। আরেকটা রিলেশনশিপ হচ্ছে ভায়োলেটেড রিলেশনশিপ, তার মানে কি provoked by belief organization has not fulfilled its obligation, অর্গানাইজেশন যে ধরনের কমিটমেন্ট দিয়েছিল, যে ধরনের সুযোগ সুবিধা বেনিফিট প্রোভাইড করার কথা ছিল, সেই ধরনের সুযোগ সুবিধা বেনিফিট প্রোভাইড করে নাই, ফুলফিল করে নাই। যখন এই ফুলফিল করলো না, তখন সেটা কি হয়ে গেল, ভায়োলেটেড হয়ে গেল। তাহলে কন্ডিশন অফ দ্য রিলেশনশিপের ক্ষেত্রে দুই ধরনের আছে, একটা হচ্ছে ইনটেক্ট, একটা হচ্ছে কি ভায়োলেটেড। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? এমপ্লয়মেন্ট অফ রিলেশনশিপের ক্ষেত্রে একটা হচ্ছে নেচার অফ দ্য এমপ্লয়মেন্ট রিলেশনশিপ, এখানে আমরা দুই ধরনের পাচ্ছি, একটা হচ্ছে রিলেশনাল, একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল। আর একটা হচ্ছে কন্ডিশন অফ দ্য রিলেশনশিপ, এখানে আমরা পাচ্ছি ইনটেক্ট এন্ড ভায়োলেটেড। আমরা যদি এখানে দেখি, এখানে চারটা দেখতে পাচ্ছেন? জি স্যার।
জি স্যার। চার্টের মধ্যে কি আছে দেখেন, the vertical line represents nature of the relationship. Vertical line represents nature of the relationship, যেটা কিনা বলা হচ্ছে রিলেশনাল এবং হচ্ছে ট্রানজেকশনাল। আর হরাইজন্টাল লাইন যেটা আছে it represents the condition of রিলেশনশিপের কন্ডিশনটা কি হবে, ইনটেক্ট হবে নাকি ভায়োলেটেড হবে। সো এখানে দেখেন এই যে x1 যেটা আছে, এই যে কার্যটা যেটা আছে x1, এখানে x1 দেখাচ্ছে যে এটা হচ্ছে ইনটেক্ট, কন্ডিশন অফ রিলেশনশিপ ইনটেক্ট, পাশাপাশি এটা হচ্ছে রিলেশনাল, তার মানে খুবই ভালো পজিশনে আছে, লং টাইম অব্লিগেশন আছে, কোম্পানির সাথে অর্গানাইজেশনের ভালো সম্পর্ক, এর সাথে কোম্পানির খুব ভালো সম্পর্ক, এবং এমপ্লয়ি এবং কোম্পানি দুইজনকে ট্রাস্ট করে, বিশ্বাস করে। তাহলে এই পজিশনটা খুব ভালো পজিশনে আছে। তাহলে এখানে যদি কেউ থাকে, x1 এ যদি কেউ থাকে, সে সহজে এক্সিট করতে চাবে না, কোম্পানি এক্সিট করতে চাবে না। আমরা যদি x2 তে যাই, তাহলে দেখা যাচ্ছে যে রিলেশনালটা এবং ট্রানজিশনালটা মাঝামাঝি অবস্থায় আছে, কিন্তু কন্ডিশনাল, অর্থাৎ কোম্পানি যে ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করার কথা ছিল সেটা করেনি। তাহলে এখানে এক্সিট পসিবল, অর্থাৎ এমপ্লয়ি চাইলে এক্সিট করতে পারে, সম্ভাবনা আছে। 3 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে একই, আপনার সেখানে ট্রানজেকশনাল, নেচার অফ রিলেশনশিপটা হচ্ছে ট্রানজিশনাল, এবং কন্ডিশন অফ রিলেশনশিপটা হচ্ছে ইনটেক্ট এবং ভায়োলেটেডের মাঝামাঝি অবস্থায় আছে। সেইখানেও এক্সিট পসিবল, এক্সিট করতে পারে। আমরা যদি এখানে আইটা নিয়ে আসতাম, ধরেন এখানে x4 নিয়ে আসতাম, কোনো কারণে যদি x4 নিয়ে আসতাম, তাহলে কি হতো যে both the condition of relationship and the transition of relationship is worst, খারাপ, বাজে অবস্থা। ট্রানজিশন অফ মানে নেচার অফ রিলেশনশিপ নাই, শর্ট টাইম রিলেশনশিপ যেটাকে আমরা ট্রানজিশনাল বলছি, আর হচ্ছে কন্ডিশন অফ রিলেশনশিপ ভায়োলেটেড, কেউ কাউকে ট্রাস্ট করছে না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, পসিবিলিটি অফ এক্সিট উইল বি হাই, এমপ্লয়ি চাকরি ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। ক্লিয়ার? এমপ্লয়মেন্ট রিলেশনশিপের ব্যাখ্যাটা কি বোঝা গেল? এখানে দেখেন, এই চারটা দেখলে বুঝতে পারবেন, চারটা কোয়াড্রেন্ট আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে কি আছে, এক্সিট পসিবল, যেহেতু এখানে ট্রানজেকশনাল বাট ইনটেক্ট, অর্থাৎ ট্রাস্ট আছে বোথ, কিন্তু এটা কি শর্ট টাইমের, সো শর্ট টাইম এটা শেষ হলে এটা এক্সিট করতে পারে, সম্ভাবনা আছে। Q2 তে দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটি অফ স্টেইং ইজ হাই, থাকার সম্ভাবনা বেশি। কেন? কারণ এটা হচ্ছে রিলেশনশিপ এবং ইনটেক্ট রিলেশনশিপ, দুটোই ভালো, এই জন্য প্রবাবিলিটি অফ স্টেইং ইজ হাই। আমরা যদি কোয়াড্রেন্ট 3 দেখি, এক্সিট ইজ পসিবল। কেন? কারণ ভায়োলেটেড, যদিও এটা রিলেশনাল কিন্তু ভায়োলেট, অর্থাৎ কোম্পানি অনেক কিছুই ভায়োলেট করেছে। আর আমরা যদি Q4 দেখি, তাহলে দেখা যাচ্ছে প্রবাবিলিটি অফ এক্সিট ইজ হাই, চাকরি ছেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন? কারণ এটা ট্রানজেকশনাল এবং ভায়োলেটেড। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এমপ্লয়মেন্ট রিলেশনশিপের উপর ডিপেন্ড করবে পারফরম্যান্সটা ভালো হবে কি হবে না। কারণ আমরা বলেছি যে ইন্টেন্ট টু স্টে এবং ইন্টেন্ট টু লিভ, এটার উপর ডিপেন্ড করে পারফরম্যান্স ভালো হবে কি হবে না। তাহলে এখানে আপনার রিলেশনশিপ, এটা কিন্তু আপনার সেই পারফরম্যান্সটাকে মডারেট করছে। আমাদের আরেকটা ফ্যাক্টর ছিল অর্গানাইজেশনাল কমিটমেন্ট। এই অর্গানাইজেশনাল কমিটমেন্টের ক্ষেত্রে আপনার 3 ধরনের কমিটমেন্টের কথা বলা আছে। একটা হচ্ছে এফেক্টিভ কমিটমেন্ট, একটা হচ্ছে কন্টিনিউয়াস কমিটমেন্ট, একটা হচ্ছে নরমেটিভ কমিটমেন্ট। এফেক্টিভ কমিটমেন্টটা কি? এমপ্লয়িজ অ্যাটাচমেন্ট টু আইডেন্টিফিকেশন উইথ অ্যান্ড ইনভলভমেন্ট ইন দ্য অর্গানাইজেশন। অর্থাৎ এমপ্লয়ি একটা অ্যাটাচমেন্ট থাকবে যে কোম্পানির সাথে নিজেকে আইডেন্টিফাই করা, মানে নিজের ইনভলভমেন্টটা রাখা, এটাকে বলা হচ্ছে এফেক্টিভ কম্পোনেন্ট। মানে আপনি সবসময় কোম্পানির কথা বলবেন, ইউ উইল ফিল প্রাউড যে আপনি এই কোম্পানিতে আছেন, বা নিজেকে সেভাবে ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন, এটাকে বলা হচ্ছে এফেক্টিভ কম্পোনেন্ট। কন্টিনিউয়াস কম্পোনেন্টটা কি? বেসড অন অ্যাসেসড কস্ট অ্যাসোসিয়েটেড উইথ এক্সিটিং দ্য অর্গানাইজেশন। অর্থাৎ আপনি যদি অর্গানাইজেশন ছেড়ে চলে যান, তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের খরচ আসতে পারে। অর্গানাইজেশন কমিটমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে কন্টিনিউয়াস কম্পোনেন্ট। কোনো কারণে অর্গানাইজেশন ছেড়ে আপনি চলে গেলে, আপনি চলে যাওয়ার কারণে কি কি খরচ আসতে পারে, কি কি খরচ হতে পারে, বা আপনার পিছনে কি খরচ হয়েছে, এটা একটা। আরেকটা হচ্ছে কি নরমেটিভ কম্পোনেন্ট। নরমেটিভ কম্পোনেন্ট হচ্ছে এমপ্লয়িজ ফিলিং অফ অবলিগেশন টু রিমেইন। আপনার এই ফিলিংসটা কাজ করবে যে না, আমার এই অর্গানাইজেশনের প্রতি দায়বদ্ধতা আছে, আমার এই অর্গানাইজেশনে থাকা দরকার, এটাকে বলা হচ্ছে কি নরমেটিভ কম্পোনেন্ট। এমপ্লয়িজ ফিলিং অফ অবলিগেশন অফ টু রিমেইন।
আপনি যদি এটাকে করতে পারেন, নরমেটিভ কম্পোনেন্টটাকে যদি নিয়ে আসতে পারেন অর্গানাইজেশন কমিটমেন্টের মধ্যে, তখন কিন্তু এমপ্লয়িরা ভালো পারফর্ম করার চেষ্টা করবে। তাহলে রিক্রুটমেন্টের পার্ট গেল, আমরা এবার আসছি সিলেকশন। সিলেকশন নরমালি আমরা সিলেকশনের ক্ষেত্রে যে স্টেজগুলো আছে আমরা জানি যে সিলেকশন ইজ আ চুজিং এন্ড হায়ারিং অফ বেস্ট ফিট অ্যাপ্লিকেন্ট ফর দ্য অর্গানাইজেশন। এখানে প্রত্যেকটা সিলেকশনের প্রত্যেকটা স্টেজে আমরা কি করি, ছাঁটাই করি, বাদ দিয়ে থাকি। সো এখানে অ্যাপ্লিকেশন পাওয়ার পরে আমরা যে হার্ডেল গুলো আছে সিলেকশন প্রসেসে, কোম্পানি কোশ্চেনিয়ার এবং পরীক্ষা নিরীক্ষা নেওয়া হয়, ইনিশিয়াল ইন্টারভিউ, টেস্ট, অ্যাসেসমেন্ট, ইনডেপথ ইন্টারভিউ হতে পারে, অল ইনফরমেশন কালেকশন এন্ড ফাইনাল পিক। এটা আমরা একটা ওয়ে হতে পারে, একটা প্রসিডিউর হতে পারে। বাট আমরা যে স্ট্যান্ডার্ড প্রসিডিউর যেটা আছে, স্ট্যান্ডার্ড প্রসিডিউর স্ট্যান্ডার্ড প্রসিডিউর দেওয়া আছে যে প্রিলিমিনারি রিসিপশন অফ অ্যাপ্লিকেশন। আপনি শুরুতে অ্যাপ্লিকেশন পেলেন, যারা জব সিকার আছে তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন পেলেন, অ্যাপ্লিকেশনগুলো পাওয়ার পরে আপনি কি করছেন, তাদের টেস্ট নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, এমপ্লয়মেন্ট টেস্ট, সেটা রিটেন টেস্ট হতে পারে আর অন্যান্য টেস্ট হতে পারে। রিটেন টেস্টের পরে যারা যারা সিলেক্ট হচ্ছে, মানে আপনার রিটেন টেস্টে কোয়ালিফাই করে, তাদেরকে আপনি তাদের কাছ থেকে আপনি ইন্টারভিউ নেবেন, সিলেকশন ইন্টারভিউ। ইন্টারভিউ নেওয়ার পরে আপনি কি করবেন, রেফারেন্স এন্ড ব্যাকগ্রাউন্ড চেক, তাদের রেফারেন্সগুলো যাদেরকে আপনি নিতে চান তাদের রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করবেন। চেক করার পর সেখান থেকেও কিছু বাদ করবে। দেন মেডিকেল ইভালুয়েশন, যাদেরকে নিতে যাচ্ছেন তাদের মধ্যে থেকে মেডিকেল ইভালুয়েশনে তাদের কঠিন কোনো রোগ আছে কিনা, এমন কোনো রোগ আছে কিনা যেটা কোম্পানির জন্য খারাপ বা তা সে নিজে সার্ভাইভ করতে পারবে না বেশি দিন, তাহলে সেই ধরনের লোক নেওয়া যাবে না, কারণ তাকে আবার নতুন করে নিতে হবে, তাহলে সেখান থেকে বাদ দিতে হবে। দেন সুপারভাইজার ইন্টারভিউ। সুপারভাইজার ইন্টারভিউ যেই পোস্টে কাজ করবে সেই পোস্টে যদি সুপারভাইজার থাকবেন, যে বস থাকবেন, সে একটা ইন্টারভিউ নিয়ে দেখবেন যাকে নেওয়া হচ্ছে সে কি আসলে আমার এই অর্গানাইজেশনের জন্য, আমার এই পোস্টের জন্য সুটেবল কিনা। দেন রিয়েলিস্টিক জব প্রিভিউ, আরজেপি, অর্থাৎ যাকে আপনি নিতে যাচ্ছেন তাকে ইনভাইট করে বলা হবে যে এখানে আপনি কাজ করবেন, আপনি দেখেন, প্র্যাকটিক্যালি দেখে যান আপনি এখানে থাকতে পারবেন কিনা। এটাকে বলা হচ্ছে রিয়েলিস্টিক জব প্রিভিউ, অর্থাৎ নিজে ভালো করে জাজ করা, দেখা যে আমি কোন এনভায়রনমেন্টে কাজ করব। তারপরে সে যদি কনসার্ন দেয় তখন আপনি কি করবেন, হায়ারিং ডিসিশন, ইউ উইল টেক দ্য ফাইনাল হায়ারিং ডিসিশন, যে কাকে কাকে আপনি সিলেক্ট করবেন। তাহলে এখানে আমরা কয়টা স্টেপ পাচ্ছি, 8টা স্টেপ পাচ্ছি। সিলেকশনের ক্ষেত্রে 8টা স্টেপ পাচ্ছি। এটা নরমালের ক্ষেত্রে যেটা বলছি, আমরা যখন ইন্টারন্যাশনালে যাব একই রকম প্রসিডিউর, তো একই সিলেকশনের প্রসিডিউর একই, ক্রাইটেরিয়াটা ডিফারেন্ট হবে, কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনি হায়ার করবেন সেটা আলাদা হতে পারে, বাট স্টেপস গুলো সেম। তাহলে এখানে আমরা কোন কোন স্টেপ বললাম, প্রিলিমিনারি রিসিপশন অফ অ্যাপ্লিকেশন, এমপ্লয়মেন্ট টেস্ট, সিলেকশন ইন্টারভিউ, রেফারেন্স এন্ড ব্যাকগ্রাউন্ড চেকস, মেডিকেল ইভালুয়েশন, সুপারভাইজারি ইন্টারভিউ, রিয়েলিস্টিক জব রিভিউ এন্ড হায়ারিং ডিসিশন। আমাদের নতুন করে আবার কাজ করছে সেই অর্গানাইজেশনের যিনি ইনচার্জ ছিলেন বা সেখানকার যিনি বস ছিলেন তার রেফারেন্স চেক করা যেতে পারে, এটা একটা অপশন। মেডিকেল ইভালুয়েশনটা করা হয় অনেক ক্ষেত্রে, যেই মেডিকেলে আপনি কোম্পানি চায় যে যাতে ফেয়ার করার জন্য কোম্পানি অনেক সময় পাঠায় দেয় যে অমুক মেডিকেলে গিয়ে আপনি টেস্টগুলো করবেন। অনেক সময় কোম্পানি সেই মেডিকেল টেস্টের খরচ বেয়ার করে, ভালো কোম্পানিগুলো বেয়ার করে, আর যেগুলো ভালো কোম্পানি না তারা নিজেরা বেয়ার করে না, তারা এমপ্লয়ের উপর চাপায় দেয়। এটা নর্মালি উচিত না আসলে, কারণ আমি ফাইনালি সিলেক্ট হই নাই, আমাকে যদি এটার পেছনে খরচ করতে হয় এটা একটা সমস্যা। দেন সুপারভাইজার ইন্টারভিউ, রিয়েলিস্টিক জব রিভিউ, হায়ারিং ডিসিশন বললাম, এগুলো আমরা ডিটেইলস আলোচনা করলাম না। এই জিনিসগুলো এটা আমরা ডিটেইলস আলোচনা করলাম না। আপনারা স্ট্র্যাটেজিক এইচআরএম এ আপনারা নিশ্চয়ই রিক্রুটমেন্ট সিলেকশনের পার্ট পড়বেন এবং সেখানে এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা আছে। তো এগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করলাম না, আমরা একটু সংক্ষেপে চলে গেলাম। টাইপস অফ ইন্টারভিউ ক্ষেত্রে বেশ কিছু ইন্টারভিউর ধরন আছে, তার মধ্যে একটা ধরন হচ্ছে স্ট্রেস ইন্টারভিউ। স্ট্রেস ইন্টারভিউটা কি, আপনাকে খুব স্ট্রেসফুল কোশ্চেন করবে, দেখবে যে আপনি আসলে কতটুকু স্ট্রেস নিতে পারেন। আপনার বিশেষ করে সেকেন্ড লেফটেন্যান্ট পদের জন্য যে ভাইভাটা হয় সেই ভাইভাতে কিন্তু আপনার এইটা করা হয়, স্ট্রেস ইন্টারভিউ নেওয়া হয়। আপনাকে এমন এমন বিব্রতকর কোশ্চেন করবে এবং দেখবে যে আপনি কতটুকু স্ট্রেস নিতে পারেন। তো অনেক ধরনের ধরন আছে ইন্টারভিউয়ের।
এখানে এখানে জাস্ট এই কথাটা একটু বলে রাখি, টিপস ফর ইন্টারভিউইং ইফেক্টিভলি। আপনি যখন ইন্টারভিউ বোর্ডে থাকবেন, ইন্টারভিউয়ার হিসেবে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, তখন আপনি কি করবেন? আপনি বেস্ট আউটপুটটা পাওয়ার জন্য, অর্থাৎ যারা ইন্টারভিউ হিসেবে আছে, যারা ভাইবা দিতে আসতেছে, তাদের কাছ থেকে ভালোভাবে রেজাল্টটা পাওয়ার জন্য, আনসারগুলো পাওয়ার জন্য আপনি কিছু কাজ করতে পারেন। সেটা কি? ডিসাইড হোয়াট ইউ আর লুকিং ফর। আপনি আসলে কোন ধরনের অ্যাপ্লিকেন্ট খুঁজতেছেন, কি চাচ্ছেন, কি ধরনের স্কিল খুঁজতেছেন, তার কাছ থেকে কি চাচ্ছেন, এটা আপনি আগে ফাইন্ড আউট করবেন। 2 নম্বর হচ্ছে প্ল্যান দ্য ইন্টারভিউ। আপনি ইন্টারভিউটা কিভাবে নেবেন, যে স্ট্রাকচার ওয়েতে নেবেন না আনস্ট্রাকচার ওয়েতে নেবেন। স্ট্রাকচার ওয়েতে হচ্ছে একই ধরনের কোশ্চেন সবাই করবেন, আনস্ট্রাকচার হচ্ছে যখন যেটা মন চাচ্ছে আপনি কোশ্চেন করবেন। তো আপনি ইন্টারভিউয়ে একটা প্ল্যান করেন যে কিভাবে করবেন, কত সময় ধরে রাখবেন, হ্যাঁ কি কি কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারেন, কোশ্চেনের ধরনটা কেমন হবে, হ্যাঁ কোশ্চেনের ধরন কি ইজি হবে না মিডিয়াম মডারেট হবে না হার্ড হবে, হ্যাঁ বা এটা মিক্স আপ করে করবেন, সেটা আপনি একটা প্ল্যান করতে পারেন। পুট দ্য অ্যাপ্লিকেন্ট এট ইজ, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট আসার সাথে সাথে তাকে ইজি করার চেষ্টা করেন, যাতে করে সে নার্ভাস ফ্রি ভাবে আনসার করার চেষ্টা করতে পারে। সে যদি বেশি নার্ভাস থাকে তাহলে কি সে জানা জিনিস সে বলতে পারবে না, আর জানা জিনিস বলতে না পারলে আলটিমেটলি আপনি ভালো অ্যাপ্লিকেন্টকে বাছাই করতে নাও পারেন। সো তাকে ইজি করার চেষ্টা করেন, শুরুর দিকে ইজি করেন। শুরুর দিকে ইজি করবেন কি হবে? শুরুর দিকে ইজি করবেন যে আপনি তার নাম জিজ্ঞেস করলেন, তার বাবার নাম কি, মার নাম কি, বাবা কি করে, ফ্যামিলি মেম্বার কতজন, তার হোম ডিস্ট্রিক্ট কি, সহজ কোশ্চেন গুলো করলেন যেটা সবাই বলতে পারবে। এগুলো বলে আপনি তাকে কি করছেন? ইজি করছেন। ইজি করার পরে এখন আপনি কোশ্চেন করতে পারেন, ডিপ লেভেলে আপনি কোশ্চেন করা শুরু করতে পারেন। ঠিক আছে? সো এইভাবে ইজি করে আপনি কোশ্চেন করতে পারেন। ওয়ার্ক ফ্রম এ লিস্ট, আর যে আপনি প্ল্যান করেছিলেন ওই লিস্ট ধরে ধরে আপনি তখন কাজ করতে পারেন। লিসেন এন্ড ফলো আপ, ভালো করে আপনি শুনতে পারেন মনোযোগ সহকারে এবং ফলো আপ করার চেষ্টা করতে পারেন। টেক নোটস, কোনো কারণে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্ট বরাবর আপনি কিছু নোট লিখতে পারেন যে কে কোথায় কি বলছে না বলছে, হ্যাঁ কার পারফরমেন্স ভালো হচ্ছে, নোট লিখতে পারেন। এন্ড ক্লোজ দ্য ইন্টারভিউ গ্রেসফুলি, এবং ইন্টারভিউটা একটু ভালোভাবে শেষ করেন যাতে করে আপনার কোম্পানি সম্পর্কে তাদের একটা পজিটিভ ধারণা থাকে, অ্যাপ্লিকেন্টদের একটা পজিটিভ ধারণা থাকে, সেভাবে আপনার ইন্টারভিউটা ক্লোজ করবেন। এবং চাইলে আপনারা যেটা করতে পারেন, এটাকে রেকর্ড করতে পারেন, ভিডিও করতে পারেন, যাতে করে পরবর্তীতে মার্কস ইনপুট দেওয়ার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন ভিডিওটা দেখে আপনারা আবার মার্কস দিতে পারেন। সিলেকশন ক্রাইটেরিয়া ইন মাল্টিন্যাশনাল কর্পোরেশন। আমরা যেহেতু ইন্টারন্যাশনাল এইচআরএম পড়ছি, আমাদের এটা হচ্ছে মেইন পার্ট, যে ইন্টারন্যাশনাল এইচআরএম এর ক্ষেত্রে আমরা যে সিলেক্ট করব, এমপ্লয়ি সিলেক্ট করব, সেই ক্ষেত্রে কি করব বলা হচ্ছে যে এখানে আপনি ক্রাইটেরিয়া দেখবেন যে আপনি ইন্টারন্যাশনাল পিপল নিচ্ছেন, আপনি প্যান কান্ট্রি ন্যাশনাল নেবেন না থার্ড কান্ট্রি ন্যাশনাল নেবেন না গ্লোবালি আপনি লোক নেবেন বা আপনি হোস্ট কান্ট্রি ন্যাশনাল নেবেন, এটা নেবেন কিসের উপর ভিত্তি করে। বলা হচ্ছে যে এটা নেওয়ার ক্ষেত্রে আপনি যে জিনিসগুলোকে প্রায়োরিটি দিবেন, এটাকে বলা হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যাবিলিটি, আপনি যেই কারণে নিচ্ছেন, যে এক্সপার্টাইজ থাকা দরকার, সেই টেকনিক্যাল অ্যাবিলিটি আছে কিনা। যদি টেকনিক্যাল কোনো পার্সপেক্টিভে নিয়ে থাকেন, সেই টেকনিক্যাল অ্যাবিলিটি আছে কিনা, যে টেকনিক্যাল নলেজ থাকা দরকার, সেই টেকনিক্যাল নলেজ সেই অ্যাপ্লিকেন্টের আছে কিনা, এটা দেখতে হবে। এক। 2 নম্বর হচ্ছে ক্রস কালচারাল সুটেবিলিটি, আপনি যেই অ্যাপ্লিকেন্টকে নিতে যাচ্ছেন, সে তার ওই দেশ থেকে এই দেশে এসে কাজ করতে পারবে কিনা, অর্থাৎ কালচারাল অ্যাডাপ্টেবিলিটি থাকতে পারবে কিনা, সুইটেবল হবে কিনা, সে কালচারালি এই দেশে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, অ্যাডাপ্ট করতে পারবে কিনা, যেটা সুইটেবল হবে বেশি তাকে আপনি প্রায়োরিটি দিবেন। ফ্যামিলি রিকোয়ারমেন্টস, ফ্যামিলি রিকোয়ারমেন্টের দিকে আপনাকে কনসিডারেশন দিতে হবে যে স্পাউস, আপনি যেই লোককে বা যে অ্যাপ্লিকেন্টকে আপনি নিতে চান, ফ্যামিলি রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে হয়তো বা তাদের সাপোর্টিভ আছে কিনা, স্পাউসের সেই সাপোর্টটা আছে কিনা, হ্যাঁ এই জিনিসগুলো একটু আপনাকে ফোকাস করতে হবে। কান্ট্রি কালচারাল রিকোয়ারমেন্টস, কান্ট্রি কালচারাল রিকোয়ারমেন্টস যে কান্ট্রিতে আপনি নিচ্ছেন অর্থাৎ হোস্ট কান্ট্রিতে, সেই কান্ট্রির গভর্নমেন্টের কোনো ধরনের কন্ডিশন আছে কিনা, যে এই লোক নিতে হবে বা এই আমার দেশ থেকে এত নিতে হবে বা অমুক দেশ থেকে নেওয়া যাবে না, এরকম কোনো কন্ডিশন আছে কিনা, বা কোন ধরনের লোক নিতে হবে। তাহলে কান্ট্রি কালচারাল রিকোয়ারমেন্টস এটা আপনাকে দেখতে হবে। মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ রিকোয়ারমেন্ট, আপনি যে কোম্পানিতে লোক নিতে যাচ্ছেন সেই কোম্পানিতে কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই কোম্পানির রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে পারছেন কিনা, তাহলে সেই কোম্পানির রিকোয়ারমেন্টটাও আপনার কনসিডারেশন নিতে হবে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ল্যাঙ্গুয়েজ,
ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেন্ট এখানে দেখতে হবে যে অ্যাপ্লিকেন্টকে আপনি নিতে চাচ্ছেন ক্রাইটেরিয়া বেসিসে সেই ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কর্পোরেট ল্যাঙ্গুয়েজ, হোস্ট কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, দেন আপনার হোম কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, সে কয়টা ল্যাঙ্গুয়েজ জানে বা তার ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটিটা কেমন। যে যত ভালো পারবে, অর্থাৎ কর্পোরেট ল্যাঙ্গুয়েজ বা হোম কান্ট্রি ল্যাঙ্গুয়েজ এবং হোস্ট কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, তখন তাকে আপনি ফোকাস করতে পারেন, তাকে আপনি প্রায়োরিটি দিতে পারেন। তাহলে আমরা বলছি ইন্টারন্যাশনাল এমপ্লয়ি নেওয়ার ক্ষেত্রে আমরা যেই ক্রাইটেরিয়াগুলোর উপর ফোকাস করব সেটা হচ্ছে, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যাবিলিটি, একটা হচ্ছে ক্রস কালচারাল সুটেবিলিটি, একটা হচ্ছে ফ্যামিলি রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে কান্ট্রি কালচারাল রিকোয়ারমেন্টস, একটা হচ্ছে মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ রিকোয়ারমেন্টস, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ইজ ইট ক্লিয়ার? বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। আমরা এখন প্রত্যেকটা আমরা এই যে ক্রাইটেরিয়া গুলো বলা হয়েছে, প্রত্যেকটা ক্রাইটেরিয়া সম্পর্কে আমরা একটু জেনে আসার চেষ্টা করি। প্রত্যেকটা ক্রাইটেরিয়া একটু জেনে নিই। এখানে দেখেন ফ্যাক্টরস গুলো দেওয়া আছে। এখানে তিনটা ফ্যাক্টরস হচ্ছে ইন্ডিভিজুয়াল রিলেটেড ফ্যাক্টরস, যেটাকে বলছে টেকনিক্যাল অ্যাবিলিটি, টেকনিক্যাল নলেজ। এটা এমপ্লয়ি নিজের উপর ডিপেন্ড করে যে আপনার টেকনিক্যাল নলেজ কি আছে। ক্রস কালচারাল সুটেবিলিটি, আপনি মানে বিভিন্ন দেশের কালচারের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবেন কিনা। এন্ড ফ্যামিলি রিকোয়ারমেন্টস, আপনার ফ্যামিলি রিকোয়ারমেন্টসটা কি, আপনার নিজের ফ্যামিলি রিকোয়ারমেন্টসটা কি, এটা ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়াল উপর ডিপেন্ড করছে, আপনার মানে অ্যাপ্লিকেন্টের উপর ডিপেন্ড করছে। আর একটা হচ্ছে সিচুয়েশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের কোনো হাত নেই। যেমন হচ্ছে কান্ট্রি কালচারাল রিকোয়ারমেন্টস, এটা কান্ট্রির উপর ডিপেন্ড করবে যে কান্ট্রি কি ধরনের কন্ডিশন দিচ্ছে, কি ধরনের রিকোয়ারমেন্টস আছে। ল্যাঙ্গুয়েজ, হোস্ট কান্ট্রি ল্যাঙ্গুয়েজ কি এটা আপনি জানেন না, ঠিক আছে, এটা আপনার হোস্ট মানে ইয়ের উপর ডিপেন্ড করছে না। আর হচ্ছে কি মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ রিকোয়ারমেন্টস, মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ কি ধরনের কন্ডিশন দিতে পারে বা তাদের রিকোয়ারমেন্টটা কি, তাদের এক্সপেকটেশনটা কি, সেটাও আসলে অ্যাপ্লিকেন্টের জানা নেই। তাহলে এখানে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেল রিলেটেড ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে কি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, কোন সিচুয়েশনে, কোন দেশের জন্য, কোন মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজে কোন ধরনের কোনো সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। তাহলে তিনটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিলেটেড ক্রাইটেরিয়া সিলেকশন ক্রাইটেরিয়া, তিনটা হচ্ছে সিচুয়েশন রিলেটেড সিলেকশন ক্রাইটেরিয়া। এবার আমরা যদি দেখি টেকনিক্যাল অ্যাবিলিটি, এই সিআর আপনি পড়েন তো। সিআর পড়েন তো, এটা টেকনিক্যাল অ্যাবিলিটিটা পড়েন। Thank you, sir. Selection criteria in MNCS, technical ability. স্যার শুনতে পাচ্ছেন? জি বলেন, শুনতে পাচ্ছি। Naturally, the person's ability to perform the required task is an important consideration. Technical and managerial skills are therefore an essential criterion. Indeed, research findings consistently indicate that multinationals place heavy reliance on relevant technical skills during the expatriate selection process. তাহলে এখানে রিসার্চ থেকে দেখা গেছে যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় যেটা টাস্ক, আমার টাস্কটা ইম্পর্টেন্ট, আমি যাকে পাঠাচ্ছি এক্সপার্ট হিসেবে কাজটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কাজ করার জন্য যে টেকনিক্যাল এক্সপার্টাইজটা লাগবে, যে টেকনিক্যাল নলেজটা লাগবে, নো হাউটা লাগবে, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এইটাকে বেশি ফোকাস করা হয়। তাহলে মাল্টিন্যাশনাল হেভি রিলায়েন্স, মাল্টিন্যাশনাল রিলায়েন্সটা তাদের বেশি হচ্ছে এবং তারা বেশি গুরুত্ব দিচ্ছে কিছুর উপরে, যে টেকনিক্যাল স্কিলটা ওই অ্যাপ্লিকেন্টের আছে কিনা। যখন এক্সপেক্টেড সিলেক্ট করা হয়, টেকনিক্যাল সিলেক্ট করা হয়, এই টেকনিক্যাল স্কিলটা তাদের আছে কিনা ওটা দেখা হয়, কারণ তারা তো ওই টাস্কটা পারফর্ম করতে হবে। টাস্কটা পারফর্ম করার জন্য আমরা টেকনিক্যাল স্কিলটাকে বেশি ফোকাস করা হয়। নেক্সট, Yes, sir. Cross-cultural suitability. Expatriates require cross-cultural abilities that enable the person to operate in a new environment. There appears to be a consensus that desirable attributes should include cultural empathy, adaptability, diplomacy, language ability, positive attitude, emotional stability, and maturity. তাহলে এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনি এমন অ্যাপ্লিকেন্টকে সিলেক্ট করবেন, আমরা যেহেতু বলেছি যে যদি অ্যাডজাস্ট করতে না পারে, অ্যাপ্লিকেন্ট যদি অ্যাডজাস্ট করতে না পারে, আপনি যাকে এক্সপেক্টেড হিসেবে পাঠাচ্ছেন সে কি করবে, আর্লি রিটার্ন করবে। আর্লি রিটার্ন করলে দেখা যাচ্ছে যে ডিরেক্ট কস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনডিরেক্ট কস্ট হচ্ছে কোম্পানির, অনেক খরচ হয়ে যাবে। $2.5 লক্ষ একজনের পিছনে শুধুমাত্র ডিরেক্ট কস্টে খরচ হয়, আর পাশাপাশি তো ইনডিরেক্ট কস্ট আছে। আমরা আরেকটা স্টাডিতে দেখেছি যে আর্লি রিটার্নের কারণে বা এক্সপেক্টেড ফেলের কারণে পার অ্যাসাইনমেন্টে $1 মিলিয়ন মতো খরচ হয়, আরেকটা রিসার্চে দেখা গেছে।
তাহলে এটা একটা কোম্পানির জন্য অনেক বড় হিউজ কস্ট লস। তাহলে সেটা আমাদের সিলেক্ট করার আগে মানে এক্সপেক্টেড সিলেক্ট করার আগে আমাদের দেখতে হবে যে তার ক্রস কালচারাল অ্যাডাপ্টেবিলিটি আছে কিনা বা অ্যাবিলিটি আছে কিনা। সেটা আমরা কিভাবে বুঝবো? তার কালচারাল ইম্প্যাথি সম্পর্কে জানার চেষ্টা করবো, অ্যাডাপ্টেবিলিটি সম্পর্কে জানার চেষ্টা করবো, ডিপ্লোমেসি সম্পর্কে জানার করবো, ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি সম্পর্কে জানার চেষ্টা করবো, দেন পজিটিভ অ্যাটিটিউড তার আছে কিনা, ইমোশনাল স্ট্যাবিলিটি আছে কিনা। হ্যাঁ, অনেক সময় আছে না যে ইমোশনাল, খুব যদি ইমোশনাল হয় তাহলে কিন্তু তারা কাজ করতে পারে না, মানে বাস্তবতা বুঝতে হবে। ম্যাচিউরিটি লেভেল আছে কিনা, যদি সে ম্যাচিউর না হয়, ইমোশনাল যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু তাকে সিলেক্ট করা যাবে না। তাহলে এই জিনিসগুলোকে তখন কিন্তু ফোকাস করতে হবে। জি স্যার। Family requirements. The contribution that the family, particularly the spouse, makes to the success of the overseas assignment is now well documented. As we mentioned above in relation to the impact of the accompanying spouse or partner on early return, it should be pointed out the spouse often carries a heavy burden. Upon arrival in the country of assignment, the responsibility for setting the family into its new home falls on the spouse who may have left behind the career, যেটা আগেই বলেছিলেন স্যার, along with friends and social support networks, particularly relatives. So, আচ্ছা, তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে ফ্যামিলি রিকোয়ারমেন্ট যেটা বলা হচ্ছে, বিশেষ করে এখানে ফ্যামিলি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে স্পাউসের কথাটা বলা হচ্ছে বেশি বেশি করে। অর্থাৎ স্পাউস কি চায়, স্পাউসের রিকোয়ারমেন্টটা কি, স্পাউস কি আপনাকে সাপোর্ট দিচ্ছে কিনা, আপনার যে যে যিনি কিনা যাবেন তাকে কি স্পাউস সাপোর্ট দিচ্ছে কিনা, যে উইলিংনেস টু মুভ যেটা বলছি, বা সাপোর্টিভ কিনা। সাপোর্টিভ হলে কিন্তু আমি লোকটাকে হায়ার করতে পারবো, সাপোর্টিভ না হলে কিন্তু সমস্যা। আবার স্পাউসের ক্ষেত্রে আছে যে সে তার ক্যারিয়ারটা ছেড়ে যাচ্ছে, তাহলে তার কি এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে যে যে দেশে যাচ্ছে তাকে সেই দেশে তার একটা জবের ব্যবস্থা করে দেওয়া, এই রিকোয়ারমেন্ট আছে কিনা, এই ধরনের কোনো কন্ডিশন আছে কিনা, এগুলো কিন্তু দেখতে হবে। সো অ্যাপ্লিকেন্ট যখন আপনি সিলেক্ট করবেন তখন আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের ফ্যামিলি রিকোয়ারমেন্ট। ফ্যামিলি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে স্পাউস কি আপনাকে সাপোর্ট দিচ্ছে কিনা, কতটুকু সাপোর্ট দিচ্ছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এই স্পাউস বা ফ্যামিলি বা বাচ্চাদের কথা যেটা বলা হচ্ছে, তারা আসলে নতুন লোকেশনে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, তাদের সেই মেন্টাল অ্যাবিলিটি আছে কিনা, বা তাদের সেই উইলিংনেসটা আছে কিনা, সেটা আগে থেকে একটু জানার চেষ্টা করুন। নেক্সট, country or cultural requirement. As discussed in Chapter 1, international firms are usually required to demonstrate that ACN is not available before the host government will issue the necessary work permit and entry visa for the desired PCN or TCN. In some cases, the multinational may wish to use an expatriate and has selected a candidate for the international assignment only to find the transfer blocked by the host government. এটা আমরা অনেকবারই আলোচনা করেছি যে কান্ট্রি আর কালচারাল রিকোয়ারমেন্ট, যেটা বলা আছে যে গভর্নমেন্ট যদি মনে করে যে আমি হোস্ট কান্ট্রি ন্যাশনালকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবো, তাহলে গভর্নমেন্ট কি করতে পারে, প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল আর থার্ড কান্ট্রি ন্যাশনালকে কোনো ভিসা দিবে না, কোনো ওয়ার্ক পারমিট দিবে না। তাহলে ওয়ার্ক পারমিট না দিলে তখন কি করবে, হোস্ট কান্ট্রি ন্যাশনালকে নিয়ে কাজ করতে হবে। এটা গভর্নমেন্টের একটা বলতে পারেন রিকোয়ারমেন্টস। এখন যখন এফডিআই নিয়ে আসবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে কোম্পানিগুলো আসবে, তখন গভর্নমেন্টের হাই অফিসের সাথে এক ধরনের নেগোসিয়েশন করে তারা আসে যে কি পরিমাণ লোক তারা নিজের দেশ থেকে দিবে, বা কি পরিমাণ লোক তারা থার্ড কান্ট্রি ন্যাশনাল থেকে দিতে পারে, বা কি পরিমাণ লোক তারা হোস্টেল থেকে দিতে পারে। তাহলে এটাকেও আমাদের কনসিডারেশনে নিতে হবে যে কোনো কারণে সিলেক্ট করার ক্ষেত্রে আমার প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল অলরেডি ফিল আপ হয়ে গেছে, আর ওয়ার্ক পারমিট পাবো না, আর ভিসা পাবো না, তখন কি করতে হবে, তখন আইদার হোস্ট কান্ট্রি ন্যাশনাল নিতে হবে অথবা থার্ড কান্ট্রি ন্যাশনাল নেওয়া যায় কিনা, তখন ওটা দেখতে হবে। নেক্সট, Yes, sir. M&A requirements. Situational factors often have an influence on selection decisions. For example, the M&A may consider the proportion of expatriates to local staff when making selection decisions, mainly as an outcome of its staffing philosophy. Other situational factors include the following, such as the mode of operation involved, the duration and type of the assignment, and the amount of knowledge transfer. দেখেন এমএনইটা যখন ম্যাচিউর হয়ে যায় 5 বছর পরে কিন্তু আমার পয়েন্ট কি বলে আপনার এক্সপেক্টেড লাগে না। যখন ম্যাচিউর লেভেলে চলে যায় তখন কিন্তু নো হাউটা জেনে যায়, ট্রান্সফার হয়ে যায়, নলেজটা ট্রান্সফার হয়ে যায়। নলেজটা যখন ট্রান্সফার হয়ে যায় তখন প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল থার্ড কান্ট্রি ন্যাশনাল না হলে চলে, হোস্ট কান্ট্রি ন্যাশনাল দিয়ে চালানো যায়, এটা আমরা আগে পড়ছি, তাই না? তাহলে আমার সিলেকশনের ক্ষেত্রে তখন কিন্তু আমার
প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল লাগছে না, তখন আমি কিন্তু সহজেই আমার হোস্ট কান্ট্রি ন্যাশনাল চালাতে পারছি। আবার যদি বলি শুরুর দিকে, তখন কিন্তু আমার প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল বেশি লাগবে, তখন সিলেকশন করার ক্ষেত্রে আমার প্যারেন্ট কান্ট্রি ন্যাশনালকে প্রায়োরিটি দিতে হবে। তো মোড অফ অপারেশন, আপনি কোন মোডে যাচ্ছেন, শুরুর দিকে, মাঝের দিকে বা শেষের দিকে, ডিউরেশন এন্ড টাইপ অফ অ্যাসাইনমেন্টের ধরন, পাশাপাশি যে কত সময় ধরে আপনি সময়, হ্যাঁ এটার জন্য এটার উপর ভিত্তি করে আপনি কি বলে এক্সপেক্টেড সিলেক্ট করতে পারেন। এন্ড অ্যামাউন্ট অফ নলেজ ট্রান্সফার, কি ধরনের নলেজ আপনি ট্রান্সফার করতে চান বা করছেন। সো এগুলো সবকিছুর উপরে ডিপেন্ড করে আমরা যেটা বলছি যে লেভেল অফ ম্যাচুরিটি মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজের ক্ষেত্রে, এগুলোর উপর কনসিডারেশন করে আপনি কি করবেন, যে এক্সপেক্টেড আপনি সিলেক্ট করবেন যে প্যারেন্ট ন্যাশনাল নেবেন না কান্ট্রি ন্যাশনাল নেবেন নাকি হোস্ট ন্যাশনাল নেবেন, বা কাদেরকে আপনি সিলেক্ট করবেন। নেক্সট, language. The ability to speak to the local language is an aspect often linked with cross-cultural ability. Language skills may be regarded as of critical importance for some expatriate positions, but lesser in others. Though some would argue that knowledge of the host country's language is an important aspect of expatriate performance, regardless of the level of position. Differences in language are recognized as a major barrier to effective cross-cultural communication. Another component of language as a situation factor in the selection decision is the role of the common corporate language. As previously discussed, many multinationals adopt a common corporate language as a way of understanding reporting systems and procedures. আচ্ছা, ল্যাঙ্গুয়েজের গুরুত্বটা আমরা আগেও বলেছি, এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচ এবং পলিসেন্ট্রিক অ্যাপ্রোচে বলেছি যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি যদি না জানেন তাহলে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এথনোসেন্ট্রিক ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে হোস্ট কান্ট্রি ন্যাশনালের সাথে ভালো সম্পর্ক থাকে না। আবার পলিসেন্ট্রিক ক্ষেত্রে দেখা যায় যে হোস্ট কান্ট্রির সাথে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই বলে ভালো থাকে, কিন্তু আপনার ওই যে হেড কান্ট্রি বা হেড কোয়ার্টারের সাথে আপনার কোঅর্ডিনেশনটা ভালো হয় না ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে। তাহলে আমার সেই ল্যাঙ্গুয়েজটা যদি ভালো থাকে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা তাহলে উঠে যাবে, এটা এথনোসেন্ট্রিক হোক আর পলিসেন্ট্রিক হোক। তাহলে এটা আমি কনসিডারেশনে নিব যে যে অ্যাপ্লিকেন্টকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি বা এক্সপেক্টেশন পাঠাতে যাচ্ছি, তার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটা কেমন আছে, ল্যাঙ্গুয়েজ স্কিলটা কেমন আছে, সে হোস্ট কান্ট্রি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তার কোনো ধারণা আছে কিনা, আইডিয়া আছে কিনা, জানে কিনা, বুঝে কিনা, হ্যাঁ, যাতে করে এখানে গিয়ে সে ভালো পারফর্ম করতে পারবে বা অ্যাডজাস্ট করতে পারবে। স্যার বিশেষ করে কিছু কান্ট্রি আছে যেমন স্যার জাপান, তারপরে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, এইসব, উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া, তাদের সাথে যদি আমরা ওই দেশের ভাষা জানি তাদের জন্য কিন্তু আলাদা স্যার বেশি অ্যাডভান্টেজ থাকে। ডেফিনেটলি দেখবেন যে জাপানি যে ফার্মগুলো বাংলাদেশে আছে, তারা বাংলাদেশে যে এমপ্লয়ীদেরকে নেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা ওই যারা জাপানি জানে, হ্যাঁ, তাদেরকে কিন্তু তারা নিচ্ছে, শুধু জাপানি জানার কারণে তাদেরকে নিচ্ছে, এরকম অনেক ঘটনা আছে। হ্যাঁ, তাদেরকে দিয়ে কাজ করে দিচ্ছে, বেশ ভালো। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে সিলেকশন ক্রাইটেরিয়া ফর মাল্টিন্যাশনাল কর্পোরেশন, অনেকগুলো 6টা ক্রাইটেরিয়া আমরা দেখলাম, এবং 6টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা কি করব, এমপ্লয়ি সিলেক্ট করব। এখানে দেখেন, এখানে একটা মডেল আছে যেটাকে বলছি মেন্ডেনহাল এন্ড ওডস মডেল। এটা সিলেকশনের ক্ষেত্রে আমরা এই মডেলটা ফলো করি। তবে এই যে মেন্ডেনহাল এন্ড ওডস মডেলটা আমরা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট এটা আরো ভালোভাবে পাবো, ওখানে সুন্দর করে বলা আছে তাদেরকে কি ধরনের ট্রেনিং আমরা দিব। সো এখানে যেটা আছে সেলফ ওরিয়েন্টেড ডাইমেনশন, পারসেপচুয়াল ডাইমেনশন, আদার ওরিয়েন্টেড ডাইমেনশন এন্ড কালচারাল টাফনেস ডাইমেনশন। সো এগুলোর উপর ডিপেন্ড করবে আমি আসলে কি ধরনের লোক নিতে পারি। সেলফ ওরিয়েন্টেড ডাইমেনশনটা কি, দ্য ডিগ্রি টু হুইচ দ্য এক্সপেক্টেড এক্সপ্রেসেস অ্যান অ্যাডাপটিভ কনসার্ন ফর সেলফ প্রিজার্ভেশন, সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড মেন্টাল হাইজিন। আপনি নিজের সম্পর্কে আপনি কি করছেন, সেলফ প্রিজার্ভেশন, সেলফ এনজয়মেন্ট এবং সেলফ মেন্টাল হাইজিন। অর্থাৎ আপনি মেন্টাল হাইজিনটা দ্বারা কি বোঝালো? আপনি এক্সপেক্টেড যাদেরকে আপনি পাঠাবেন বা সিলেক্ট করতে চান, হ্যাঁ, তাদের এই জিনিসগুলো আপনি জানার চেষ্টা করবেন, এই ডাইমেনশনগুলো জানার চেষ্টা করবেন। দেন পারসেপচুয়াল ডাইমেনশন, পারসেপচুয়াল লেভেলের ডাইমেনশনটা কেমন, দ্য এক্সপেক্টেড দুইবার আসছে, একবার হবে, possesses in accurately understanding why host nationals have behaved the way they do। তাদের সেই পারসেপশন থাকতে হবে যে হোস্ট কান্ট্রি ন্যাশনাল যে এই ধরনের বিহেভ করছে, কেন করছে, এটার পিছনে কারণটা কি, তার এই পারসেপশনটা কেমন, এই রিলেটেড তার পারসেপশনটা কেমন। আদার ওরিয়েন্টেড ডাইমেনশনে কি বলা আছে, দ্য ডিগ্রি টু হুইচ দ্য এক্সপেক্টেড ইজ কনসার্নড অ্যাবাউট হোস্ট ন্যাশনালস কোয়ার্কার্স and desire to affiliate with them।
the degree to which expatriate is concerned about বলছেন মানে যিনি কি এক্সপেক্ট হিসেবে যাবেন সে আসলে কতটুকু কনসার্ন কত কত লেভেল মানে কোন ডিগ্রি লেভেলে সে কনসার্ন হচ্ছে যে কো-ওয়ার্কার্সরা কি ডিজায়ার করে বা তাদের সাথে আপনি অ্যাটাচ করার জন্য তাদের সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য তারা কি ডিজার্ভ করে বা কি এক্সপেক্ট করে কি ডিজায়ার করে আপনি এই ব্যাপারে কতটুকু কনসার্ন আপনার এই লেভেলে পারসেপশন কি দেন কালচারাল টাফনেস ডাইমেনশন যেই দেশে যাবেন সেই দেশের কালচারের সাথে টাফনেসের ডাইমেনশনটা কেমন লেভেল অফ টাফনেসটা কেমন লেভেল অফ টাফনেসটা কি বেশি না কম যত কম হবে অ্যাডজাস্ট করা তত সহজ হবে সো a mediating variable that recognizes that acculturation is affected by the degree to which the culture of the host country is incongruent with that of the home country. এখানে সিলেকশন টাইপোলজি আছে এখানে কিছু বলা আছে যে ফর্মাল এবং ইনফর্মাল কি বলে এটাকে যে ওপেন এবং ক্লোজড এন্ডেড বলা আছে ক্লিয়ারলি ডিফাইন্ড ক্রাইটেরিয়া যে আমরা সিলেকশন ক্রাইটেরিয়াগুলো বলছি এই ক্রাইটেরিয়াগুলো অনেক সময় ওপেন থাকবে ক্লিয়ারলি ডিফাইন করা থাকবে ফর্মালি বলা থাকবে কিছু কিছু ইনফর্মাল বলা থাকবে সিলেকশনের ক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া ইনফর্মালি থাকবে জানা থাকবে না কিছু আপনার ক্লোজ থাকবে ওপেন করে বলা হবে না এই জিনিসগুলি এখানে দেওয়া আছে আমরা যদি সলিউশন চলে যাই সলিউশন টু দ্য ডুয়াল ক্যারিয়ার চ্যালেঞ্জ ওই যে বলেছি যে স্পাউস যে আপনার তার ক্যারিয়ারটা ছেড়ে চলে আসতেছে অন্য দেশে তার হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে তো সেই ক্ষেত্রে আমরা এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে মিট আপ করব এই চ্যালেঞ্জটা মিট আপ করার জন্য আমরা যেটা করতে পারি এটা হচ্ছে অল্টারনেটিভ অ্যাসাইনমেন্ট অ্যারেঞ্জমেন্ট অল্টারনেটিভ অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করতে পারি সেটা কি শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠাতে পারি যাতে করে এমপ্লয়ির স্পাউসের যাতে যেতে না হয় স্পাউসের চাকরি যাতে ছাড়তে না হয় আমরা শর্ট টার্মের জন্য আমরা যদি পাঠাই তাহলে স্পাউসের চাকরি ছাড়তে হবে না ডুয়েল ক্যারিয়ার ঠিক থাকবে অথবা কম্পিউটার অ্যাসাইনমেন্ট মনে আছে নিজের দেশে থেকেই আপনি সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর গিয়ে আপনি অন্য জায়গায় গিয়ে কাজ করছেন জি স্যার লাস্ট ক্লাসে বলেছিলাম মনে আছে কম্পিউটার অ্যাসাইনমেন্ট ইয়েস স্যার তাহলে এইভাবে আপনি কাজ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ডুয়েল ক্যারিয়ারটা ঠিক থাকছে আদার কি হতে পারে আনএকম্পানিড বিজনেস ট্রাভেল অর ভার্চুয়াল অ্যাসাইনমেন্ট আপনি ভার্চুয়াল ওই যে ভার্চুয়াল অ্যাসাইনমেন্ট একটা ছিল ভার্চুয়াল টিমের মাধ্যমে আপনি কাজ আদায় করে নিতে পারেন বা বিভিন্ন বিজনেস ট্রাভেলের মাধ্যমে আপনি কাজগুলো করে নিতে পারেন তার মানে খুব পার্মানেন্টলি আপনি যাচ্ছেন না যাতে করে ডুয়েল ক্যারিয়ারের কোনো প্রবলেম হচ্ছে না এটাকে আপনি সলভ করার চেষ্টা করছেন এছাড়া কি হতে পারে এছাড়া ধরুন আপনাকে যেতেই হচ্ছে আপনি কোনো কারণে যাচ্ছেন সেই দেশে 1 বছর 2 বছর 3 বছরের জন্য যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে স্পাউসকে নিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে হতে পারে ফ্যামিলি ফ্রেন্ডলি পলিসি সেটা কি হতে পারে ইন্টার কোম্পানি নেটওয়ার্কিং আপনার যে অর্গানাইজেশন আছে আপনি যে অর্গানাইজেশনে কাজ করছেন সেই অর্গানাইজেশনের সাথে অনেক অর্গানাইজেশনের রিলেশন আছে ওই যে মাল্টিনেশনাল কোম্পানি যে দেশে গিয়েছে বাংলাদেশে আসছে ধরেন বাংলাদেশে একটা মাল্টিনেশনাল কোম্পানি টয়োটার সাথে তো আরো অনেক কোম্পানির সাথে তাদের কি আছে না তাদের রিলেশন আছে না কোম্পানির সাথে আরো অনেক কোম্পানির সাথে তাদের রিলেশন আছে টয়োটা কোম্পানি যারা ব্যবসা কেনা করে সেগুলো তো কোম্পানি সেসব কোম্পানির সাথে তাদের রিলেশন আছে সেইসব কোম্পানির কোনো একটা পোস্টে ওই যে এক্সপেক্টেড তার ওয়াইফকে ঢুকাই দিল বা তার হাজবেন্ডকে ঢুকাই দিল তাহলে তার ক্যারিয়ারটাকে কি করছে এনশিওর করার চেষ্টা করছে এটার মাধ্যমে সলভ করা যেতে পারে অথবা জব হান্টিং অ্যাসিস্ট্যান্স অর্থাৎ যে স্পাউস আছেন তাকে জব খোঁজার জন্য সহযোগিতা করতে পারে ওই দেশে বাংলাদেশে ধরেন জব খোঁজার জন্য সহযোগিতা করতে অথবা ইন্টার কোম্পানি এমপ্লয়মেন্ট আর হাজবেন্ড যেখানে জব করছে সেই কোম্পানিতে অন্য কোনো পোস্টে তাকে ঢোকানো যায় কিনা সেই জন্য তাকে চেষ্টা করে আর হচ্ছে অন অ্যাসাইনমেন্ট ক্যারিয়ার সাপোর্ট অ্যাসাইনমেন্ট থাকা অবস্থায় ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং দিতে পারে এডুকেশন দিতে পারে এই ধরনের সাপোর্ট প্রোভাইড করতে পারে এটার মাধ্যমে আপনি কি করছেন ডুয়েল ক্যারিয়ার যে চ্যালেঞ্জটা আছে সেটাকে সলভ করার চেষ্টা করছেন গট ইট বুঝা গেছে ইয়েস স্যার আচ্ছা ব্যারিয়ার্স টু ফিমেলস টেকিং ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট এই যে আমরা প্রায় সময় বলছি যে ফিমেলদেরকে ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয় না বা খুব কম পাঠানো হয় এটার পিছনে অনেকগুলো ব্যারিয়ার আছে অনেকগুলো বাধা আছে কেন তাদেরকে দেওয়া হয় না এই বাধাগুলোর মধ্যে একটা হচ্ছে এক্সটার্নাল ব্যারিয়ার আর একটা হচ্ছে সেলফ এস্টাবলিশড ব্যারিয়ার অর্থাৎ কিছু কিছু ব্যারিয়ার আছে এটা এক্সটার্নাল ব্যারিয়ার বা সোশ্যাল ব্যারিয়ার বলতে পারেন আর কিছু কিছু ব্যারিয়ার আছে
ওই যে ফিমেল যে এমপ্লয়ি আছে, ফিমেল যে অ্যাপ্লিকেন্ট আছে, উনি নিজেই সেই বাধা দেয়, উনি নিজেই ব্যারিয়ার হিসেবে কাজ করে। তাহলে এক্সটার্নাল ব্যারিয়ার কি আছে? এইচআর ম্যানেজার্স রিলাক্টেন্ট টু সিলেক্ট ফিমেল ক্যান্ডিডেটস। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এইচআর ম্যানেজাররা রিলেক্টেড থাকে, উদাসীন থাকে, যে একজন ফিমেলকে পাঠাবো একটা দেশে, বাইরের দেশে একা একা থাকবে, সমস্যা। আপনি আপনার নিজের দেশের কথা চিন্তা করেন, একজন আপনার ছোট বোনকে, হ্যাঁ, আপনি কি বলবেন যে তুমি অমুক দেশে পড়তে যাও একা একা, একা একা পড়তে দিবে না। ওখানে যদি কেউ থাকে তাহলে ঠিক আছে, নর্মালি একা একা পড়তেই যেতে দিবে না। আর চাকরি নিয়ে তো দূরের কথা, আমাদের দেশে পাসপোর্টের কথা বলছি, বিভিন্ন দেশে এটা আছে। অথবা আপনি আপনার ওয়াইফকে একা পাঠাতে যাবেন না, আমি যখন যাবো তখন যাবো, ব্যাপারটা তো এরকম, তাই না? তো এখানে ওই এইচআর ম্যানেজাররা এই কাজটাই করে, যে জানে যে আসলে তাদেরকে দিয়ে লাভ নাই, তারা দেখা যাবে যে পরবর্তীতে যেতে যাবে না, তার থেকে ভালো যাদেরকে বাদ দিয়ে আমরা ছেলেদেরকে খুঁজি। সো এইচআর ম্যানেজার রিলেক্টেড টু সিলেক্ট ফিমেল ক্যান্ডিডেটস, এই ব্যাপারে উদাসীন থাকে, ফিমেলদেরকে তারা সিলেক্ট ক্যান্ডিডেট হিসেবে সিলেক্ট করে না। দেন কালচারালি টাফ লোকেশনস অর রিজিয়নস প্রিক্লুড ফিমেল এক্সপেক্টেডস। প্রায় সময় দেখা যায় যে যেসব জায়গায় পাঠানো হয় সেটা একটু টাফ জায়গা, ওখানে থাকার সমস্যা হতে পারে, কালচার অ্যাডজাস্ট করতে সমস্যা হয়, তখন তারা সেখানে মেয়েদেরকে দেয় না, মেয়েদের জন্য সেটা রিস্ক হতে পারে, বিপজ্জনক হতে পারে, এই জন্য তারা ছেলেদেরকে সিলেক্ট করে। Those selecting expatriates have stereotypes in their minds that influence decisions. অনেকে আছে তারা মনে করে যে ফিমেলদেরকে ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে পাঠানো যাবে না, এটা তাদের ফিক্সড হয়ে যায়। তারা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট বলতে তারা বুঝে যে ছেলে নিতে হবে, ঠিক আছে, পুরুষ হায়ার করতে হবে। এটা হচ্ছে এক্সটার্নাল ব্যারিয়ার। আর সেলফ এস্টাবলিশ ব্যারিয়ারগুলো কি হতে পারে? Some women have limited willingness to relocate. কিছু কিছু মহিলারা আছে যারা নিজেরাই, তাদের উইলিংনেসটা খুব কম, তাদের ইচ্ছা কম যে অন্য জায়গায় যাওয়া। ওই যে আমরা বলি, তার সময় বলি যে আপনাকে একটা প্রমোশন দেওয়া হলো, এবং বললো যে একজন মহিলাকে বললো যে আপনাকে প্রমোশন দেওয়া হচ্ছে, কিন্তু আপনাকে যেতে হবে সিলেটে যেতে হবে, বা আপনাকে রাঙামাটি যেতে হবে, পার্বত্য চট্টগ্রাম যেতে হবে, ওখানে কাজ করতে হবে। সে বলবে যে আমি আমার হাজবেন্ড ওয়াইফ ফ্যামিলি নিয়ে ভালো আছি, আমার কি বলে শ্বশুর বাড়ির লোকজন নিয়ে ভালো আছি, বাবা মা নিয়ে ভালো আছি, আমার প্রমোশনের দরকার নেই, আমার রিলোকেশনের দরকার নেই। করে কিনা এটা অনেক সময় হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় যে ফিমেল যারা এমপ্লয়ি আছে তাদেরকে সহজে আপনার মানে রিপ্লেস বা রিলোকেশন করা যায় না, বা পোস্টিং অন্য জায়গায় দেওয়া যায় না, অথবা ইভেন তাদের যদি প্রমোশনের অফারও করা হয় তাও তারা অনেক সময় সেটা অ্যাকসেপ্ট করে না। আরটা কি হচ্ছে ডুয়েল ক্যারিয়ার কাপল। ডুয়েল ক্যারিয়ার কাপল এটা এক ধরনের ব্যারিয়ার, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ জব করছে, ধরেন সেক্ষেত্রে একজনকে যদি, অর্থাৎ ওয়াইফকে যদি বলা হয় যে অন্য জায়গায় যদি পোস্টিং দেওয়া হয়, তখন সে নিতে চায় না, যে না আমি আমার হাজবেন্ডের সাথে আছি, একই জায়গায় আছি, একই কোম্পানিতে আছি, বা কাছাকাছি জায়গায় আছি, আমার দরকার নেই, আমি এখানে ভালো আছি, এটাকে আমাদের অনেক সময় রিজেক্ট করে। আর কি হতে পারে? উইমেন আর ওপেন আ ব্যারিয়ার টু দেয়ার ওন ক্যারিয়ার্স বাই বিহেভিং অ্যাকর্ডিং টু জেন্ডার বেসড রোল মডেলস। ঠিক আছে, অনেক সময় তারা উইমেন আর ওপেন এ ব্যারিয়ার ওন ক্যারিয়ার, তারা নিজের ক্যারিয়ারে অনেক সময় একটা পর্যায়ে গিয়ে থেমে যায়, তারা মনে করে যে না মেয়েদের এই করে যাওয়া উচিত না, হ্যাঁ, তো নিজেরা তাদের মেয়ে হিসেবে ট্রিট করার কারণে, ওই জেন্ডারের হিসেবে ট্রিট করার কারণে তারা অনেক সময় নিজেরাই ব্যারিয়ার তৈরি করে ফেলে। তো এইগুলো হচ্ছে ব্যারিয়ার্স টু ফিমেল টেকিং ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ and have a nice day. Any question? আজকে আমাদের অ্যাপ্লিকেন্ট কি বলে স্টুডেন্ট কতজন আছেন? সবাই তো থাকার কথা না, পরীক্ষা দিতে গেছেন না অনেকে? আমার রোল কত আছে? কতজন আছেন? 23 তো আমি সহ। আচ্ছা স্যার, স্যার ওই যে পরীক্ষাতে কি হচ্ছে শুধু চ্যাপ্টার 1-3 নাকি হচ্ছে স্যার যে প্রথমে যে এক্সট্রা পড়িয়েছিলেন ওইগুলো থাকে? চ্যাপ্টার 1-3 জাস্ট 1-3। ওকে থ্যাংক ইউ স্যার। তাহলে আমাদের পরীক্ষা হচ্ছে আজকে রাত 9টায় চ্যাপ্টার 1-3, তাই তো? জি স্যার 8টায় বলছিলেন যে একটু আগে, ওটা ভাই 9টায়, ভাই কনফিউশন কেন করেন? 9টায় না, মাঝখানে স্যার আমরা কি ক্লাসে জয়েন করতে হবে?